আমরা কি স্টার্ট করব? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, লাউড এন্ড জি ক্লিয়ার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা কি স্টার্ট করব? জি স্যার। আজকে তো পার্টিসিপেন্টস তো কম কেন? তোমার স্যার, স্ক্রিন সবাই দেখা মনে হয় যাচ্ছে? ব্যস্ত স্যার। সবাই ব্যস্ত, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন স্যার দেখা যাচ্ছে, কিন্তু অন্যরকম, ভেরি ডিফারেন্ট কালার স্ক্রিন স্যার। ডিফারেন্ট কালার মানে কি প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, কি হলো আবার? ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছেন? ওকে, জাস্ট একটু বইলেন, আমি তো বুঝতে পারি না যে আপনারা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না। সো আমাদের আজকের টপিকস মানে আমরা লাস্ট ক্লাসের শেষের দিকে আপনার ডিসকাশন স্টার্ট করছিলাম ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে। সো ইনপুট ট্যাক্স ক্রেডিটে আমরা দুইটা, একটা ফার্স্টে দেখলাম যে আপনার টোটাল ফ্লোচার্টটা, ইনপুট ট্যাক্স ক্রেডিট কিভাবে অ্যাভেল করা যায়। তারপরে আমরা ডিসকাস করলাম ডেফিনেশন অফ ইনপুট নিয়ে, এবং আপনার ডেফিনেশন অফ আপনার ইনপুট ট্যাক্স। এই তিনটা পর্যন্ত তিনটা আপনার পয়েন্ট নিয়ে আমাদের ডিসকাশন লাস্ট ক্লাস পর্যন্ত ছিল। সো ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যেহেতু লাস্ট ক্লাস আমরা বেসিক পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করছি, সো ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে প্রথম কন্ডিশনসটা হলো আপনার অ্যাজ পার ডেফিনেশন অফ ইনপুট ইনপুট হইতে হবে। যদি ইনপুট হয় তাহলে ইনপুটের উপরে যেই ট্যাক্সটা দেওয়া হয় সেটাকে ইনপুট ট্যাক্স বলা হয় আপনার, তখনই আপনার ইনপুট ট্যাক্স এটা অ্যাভেল করা যায়। ফার্স্ট, এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে আমরা বলছিলাম যে শুধু ইনপুট হইলে হবে না, আপনার সেকশন 46-এ অনেকগুলা কন্ডিশন ডেসক্রাইব করা আছে, যে কন্ডিশন গুলা আপনাকে ফুলফিল করতে হবে। এই কন্ডিশন গুলা ফুলফিল করলে আপনি ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই সেকশন 46 যদি দেখি তাহলে 46-এ অনেকগুলা যে আপনার কন্ডিশন দেওয়া আছে। তো স্টেপ বাই স্টেপ যদি দেখি, প্রথম একটা কন্ডিশন দেওয়া আছে পেমেন্ট মোড, দ্বিতীয় একটা কন্ডিশন দেওয়া আছে আপনার টাইমলাইন, এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে ফর ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে। তো এই যে আপনার তিনটা ডেফিনেশন, একটা হলো সরি তিনটা কন্ডিশন, একটা হলো আপনার পেমেন্ট মোড ফার্স্টে, আর একটা হলো ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে যেই আপনার কন্ডিশন, আর তৃতীয় হলো টাইমলাইন। সো টাইমলাইনটার ব্যাপারে কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম। ওই আপনার টোটাল ফ্লোতে যেটা, যেই বেসিসে আপনার ইনপুট ট্যাক্স এটা অ্যাভেল করা যায়। পেমেন্টের ক্ষেত্রে কন্ডিশন যেটা, সেটা হলো আপনার যদি আপনার কোনো একটা ইনপুট পারচেজের ক্ষেত্রে আপনার ট্রানজেকশন ভ্যালু 1 লাখ টাকা এক্সিড করে, তাহলে আপনাকে ওই ভ্যালুটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে, ফুল পেমেন্টটা ব্যাংকিং মিডিয়াম অথবা মোবাইল ব্যাংকিং মিডিয়ামের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন তাহলে আপনি যত শর্ত আছে সব শর্ত ফুলফিল করলেও ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। তাহলে এটা হলো পেমেন্ট মোডের ক্ষেত্রে। টাইমলাইনের ক্ষেত্রে আমরা ডিসকাস করছিলাম যে যেই আপনার মাসে পারচেস করবে সেই মাস এবং তার পরবর্তী 4 মাসের মধ্যে, মানে ট্যাক্স পিরিয়ড মিনস ক্যালেন্ডার মান্থ। আমরা যদি ট্যাক্স পিরিয়ড ডেফিনেশনটা দেখি তাহলে ব্যাটের ক্ষেত্রে আমরা কি জানি যে দুই ধরনের আপনার রেজিস্ট্রেশন অথবা এনলিস্টমেন্ট আছে, একটা আছে ব্যাট রেজিস্ট্রেশন আর একটা আছে টার্ন ওভার ট্যাক্স এনলিস্টমেন্ট। ব্যাটের ক্ষেত্রে আপনার ট্যাক্স পিরিয়ড হলো 1 ক্যালেন্ডার মান্থ,
আর টার্নওভার ট্যাক্স যারা পে করে তাদের ক্ষেত্রে হলো আপনার কোয়ার্টারলি, মানে জানুয়ারি টু মার্চ, মার্চ টু জুন, জুন জুলাই টু সেপ্টেম্বর, অক্টোবর টু ডিসেম্বর। সো ট্যাক্স পিরিয়ড ফর VAT registered person is 1 calendar month, আর টার্নওভার ট্যাক্স পেয়ার যারা তাদের ক্ষেত্রে কোয়ার্টারলি। সো আপনার টাইমলাইনটা হলো, আপনার যেহেতু এখানে বলা আছে ট্যাক্স পিরিয়ড, তার মানে যেই ট্যাক্স পিরিয়ডে পারচেস করা হয়েছে সেই ট্যাক্স পিরিয়ড অথবা তার পরবর্তী 4 ট্যাক্স পিরিয়ডের মধ্যে আপনাকে কি করতে হবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে। যদি ওই সময়ের মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা না করা হয়, তাহলে আপনি আর ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তো এখানে ইম্পোর্ট অফ সার্ভিসের যে পয়েন্টটা আছে, আমরা ইম্পোর্ট অফ সার্ভিস নিয়ে প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। সো এটার বেসিসে যদি একটু যাই, ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে আমরা যে ডিসকাশনটা করছিলাম সেটা হলো, ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে আপনার এন্ট্রি হয় তিনটা। একটা এন্ট্রি হয় হলো, মানে প্রথম হলো আমরা যদি সেকশন 220 ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে রিভার চার্জ মেকানিজমের বেসিসে যে ব্যাক পেমেন্টের প্রভিশনসটা ডেসক্রাইব করা আছে, সেটা ডেসক্রাইব করা আছে সেকশন 20-তে। সেকশন 20-র সাবসেকশন 2-তে বলা আছে আপনার ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে একবার ইনপুট ট্যাক্স ক্রেডিট হবে, আউটপুট ট্যাক্স ক্রেডিট হবে। সো আমরা যদি আউটপুট ট্যাক্স দেখি, তাহলে আউটপুট ট্যাক্স আমরা ডিসকাস করতে হবে ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে। আবার আপনার এই সেকশন 46-এই ইনপুট ট্যাক্স ক্রেডিট এগেইনস্ট ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে কন্ডিশনস আছে হলো আপনার ট্রেজারি চালানের কপি থাকতে হবে। তাহলে আউটপুট ডিসকাস করার পরে আপনাকে রিটার্নে কি করতে হবে, এই টাকাটা সেপারেটলি জমা দিতে হবে টু গভর্নমেন্ট ট্রেজারি। তো গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেওয়ার পরে আপনার কাছে কি থাকবে, ট্রেজারি চালান থাকবে। বেসড অন দ্যাট ট্রেজারি চালান আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। তাহলে তিনটা এন্ট্রি হলো, একটা হলো আউটপুটের ডিসক্লোজার, একটা হলো ব্যাকটা ডিপোজিট করছেন সেই জন্য ট্রেজারি ডিপোজিট ডিসক্লোজার, আর একটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেমের পার্টে ডিসক্লোজার। সো এখানে এটাই বলা হয়েছে যে ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে যে ব্যাকটা আপনি ক্রেডিট নেবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, সেটার কন্ডিশনসটা হলো টু ডিসক্লোজ সেপারেটলি পেয়েবল আউটপুট ব্যাট এগেইনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস ইন দ্য বিএটি রিটার্ন অফ সার্ভিস রিসিপিয়েন্ট। তার মানে আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে হলে এগেইনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস আপনাকে আউটপুট ব্যাটের রিটার্নে প্রপারলি ডিসক্লোজ করতে হবে। দেন আপনার একটা কন্ডিশন আছে, যে কি কন্ডিশন, যে আমরা প্রথমে বলছি কি যে পেমেন্ট মোডটা হতে হবে 1 লাখ টাকার বেশি। যদি আপনার কোনো ট্রানজেকশন বিল হয়, তাহলে ফুল পেমেন্টটা আপনার ব্যাংকিং মিডিয়াম অথবা মোবাইল ব্যাংকিং মিডিয়ামের মধ্যে হতে হবে। যদি না হয় তাহলে কি হবে? সো অনেক সময় আমরা করি কি, যে আপনার এটা আপনারা যদি দেখেন প্রিভিয়াস কোশ্চেন গুলা, মানে সলিউশনের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে একটা বড় রোল প্লাই করে। কিরকম বড় রোল প্লাই করে, যে আমরা যদি কোনো একটা অঙ্ক ম্যাথ দেখি, সো ওখানে অনেক সময় বলা হয় যে আপনি টোটাল আউটপুট ট্যাক্স, টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত, সেটা ক্যালকুলেট করার জন্য, এবং ওই 4টা এলিমেন্ট ক্যালকুলেট করার পরে বলা হয় নেট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করার জন্য। সো আপনার যদিও নেট ট্যাক্স লায়াবিলিটিতে কোনো ইম্প্যাক্ট হয় না, বাট আপনাকে যখন ইন্ডিভিজুয়ালি বলা হবে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের অ্যামাউন্টটা কত, তাহলে সেটা ক্যালকুলেশন ক্ষেত্রে আপনার একটা বড় ভূমিকা আপনার এই প্রভিশনসটা রাখে। কিরকম প্রভিশনস, যে আমরা যদি ব্যাটারি রিটার্নটা দেখি, ব্যাটারি রিটার্নে যদি দেখেন 4টা পার্ট আছে, একটা হলো আউটপুট পার্ট, একটা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট পার্ট, একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, একটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই 4টার মধ্যে যত ধরনের ট্রানজেকশন আছে সবগুলা আপনার কি করতে হয়, এন্ট্রি দিতে হয়। তারপর এই 4টা যোগ বিয়োগের রেজাল্ট হয় আপনার নেট ট্যাক্স লায়াবিলিটি। তো যখন এই 4টার মধ্যে আপনার কোনো একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য কন্ডিশন যেহেতু আপনার ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাপোজ 2 লাখ টাকা একটা আপনার র মেটেরিয়াল পারচেস করা হলো, কিন্তু ক্যাশে পারচেস করা হলো, তাহলে হয়তো এখন আমরা বলতে পারি যে না, এই 2 লাখ টাকা যেহেতু ক্যাশে পারচেস করা হয়েছে, সো অ্যাজ পার সেকশন 46 এর যে কন্ডিশনস আছে আমি রিবেটটা ক্লেম করতে পারবো না। সো আমি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পার্টে ডিসকাস করার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবো না ডিউ টু নন কমপ্লায়েন্স উইথ দ্য প্রভিশনস অফ সেকশন 46, তাহলে আমি এটা ডিসকাসই করবো না। কিন্তু কনসেপ্টটা হলো রং। রং হলো যে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রপারলি ইনপুট ট্যাক্সের এই যে পেমেন্ট মোড ক্যাশ হলেও ফার্স্টলি আপনাকে কি করতে হবে, ইনপুট ট্যাক্সের পার্টে আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে হবে। করার পরে রুল 29, সেকশন 46 এর করসপন্ডিং রুল 29 আছে, ওখানে আপনার এই রুল 29 এর বেসিসে আপনাকে কি করতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। যেহেতু একবার আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন, সো এই ক্লেমটা আপনার প্রপার না, সেই জন্য সেটার অপোজিট এন্ট্রি একটা দিতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মানে আপনার লায়াবিলিটি
ইকুইভ্যালেন্ট লায়াবিলিটি আপনাকে ইনক্রিজ করে দিতে হবে। সো সেইটা ডেসক্রাইব করা আছে আপনার রুল 29-এ। যদি আমরা এরকম করি যে না ঠিক আছে, যদি পেমেন্ট টার্মস কমপ্লাই না করার জন্য আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো না, সেই জন্য আমি ডিসক্লোজ করবো না এজ ইনপুট ট্যাক্স ক্রেডিট, তাহলে কিন্তু এটা কমপ্লায়েন্স উইথ প্রভিশনস অফ দ্য ল হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ডিসক্লোজ করতে হবে। দেন সাবসিকুয়েন্টলি যেহেতু আপনার যে পেমেন্ট টার্মসটা আছে এটা কমপ্লাই করা হয় নাই, সেই জন্য আপনাকে কি করতে হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ডিক্রিজিং না ইনক্রিজিং স্যার? ও সরি, ইনক্রিজিং। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, সরি ইনক্রিজিং। আপনার আরো যে কন্ডিশনস গুলো আছে, সো দেন সাবসিকুয়েন্ট 3টা কন্ডিশনস এখানে, যে আপনাকে যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে হবে অবশ্যই আপনাকে পারচেজ রেজিস্টারে এন্ট্রি দিতে হবে। পারচেজ রেজিস্টারে ফার্স্টে এন্ট্রি দেওয়ার পরে দেন আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। এবং পারচেজ রেজিস্টারের ক্ষেত্রে যদি আমরা বলি যে পারচেজ রেজিস্টারের 2টা ফরম্যাট আছে। একটা হলো ম্যানুফ্যাকচারার এবং সার্ভিসের ক্ষেত্রে পারচেজ রেজিস্টারের যে ফরম্যাটটা সেটা হলো আপনার 6.1। আর যারা ট্রেডার আপনার ফিনিশ গুডস পারচেজ করে সেল করে তাদের ক্ষেত্রে পারচেজ এবং সেলস রেজিস্টার একটা রেজিস্টারে মেনটেন করা হয়। সেটাকে বলা হয় পারচেজ সেলস অ্যাকাউন্ট 6 ব্যাটের ফর্ম, যেটা 6.2.1। সো আপনার আইদার 6.1 অথবা 6.2.1 যেটা যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনার ওই পারচেজ অথবা পারচেজ সেলস অ্যাকাউন্টে এন্ট্রি না দিয়ে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে থাকেন তাহলে কিন্তু আপনার সেকশন 46 এর যে কন্ডিশনস আছে সেটা আপনি কমপ্লাই করতেছেন না। সো বেসড অন দ্যাট আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করাটা কিন্তু আনলফুল অ্যাক্টিভিটি হয়ে যাবে। দেন আপনার নেম, অ্যাড্রেস এন্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ বোথ পারচেজার এন্ড সেলার ইন দ্য ট্যাক্স ইনভয়েসে থাকতে হবে। আপনি যেই ট্যাক্স ইনভয়েসের বেসিসে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, লোকালি যেই প্রোডাক্ট আপনি পারচেস করছেন সেটার বেসিসে, তাহলে যেই ট্যাক্স ইনভয়েসটা ওই ট্যাক্স ইনভয়েসে বোথ পারচেজার এবং সেলারের নেম, অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। আর ইন কেস অফ ইম্পোর্টের ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিই, যে আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনি কি করতে পারেন? আপনি নিজে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারেন, অথবা বাংলাদেশে কেউ একজন র মেটেরিয়াল ইম্পোর্ট করছে তার কাছ থেকে আপনি পারচেস করতে পারেন যদি আপনি ম্যানুফ্যাকচারার হন। আর যদি আপনি ট্রেডার হন তাহলে আপনি নিজে ইম্পোর্ট করে গুডস বিক্রি করতে পারেন, অথবা আরেকজন ম্যানুফ্যাকচার ইম্পোর্টার গুডস ইম্পোর্ট করছে তার কাছ থেকে আপনি ইম্পোর্টেড গুডস পারচেস করে আপনি সেল করতে পারেন। সো আপনি যখন ইম্পোর্টেড গুডস কারো কাছ থেকে পারচেস করে আইদার আপনি প্রোডাকশনে ইউজ করবেন অথবা আপনি সেল করবেন, তখন আপনার একটা কন্ডিশন দেওয়া আছে। যার কাছ থেকে আপনি পারচেস করবেন, যে ইম্পোর্টারের কাছ থেকে, তাই ইম্পোর্টার কি করবে? যখন প্রোডাক্টটা আপনাকে সাপ্লাই দিবে তখন আপনার ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে প্যাসকেজ ফর্ম 6.3-তে। যখন ওই প্যাসকেজ ফর্ম 6.3-তে ট্যাক্স ইনভয়েসটা ইস্যু করবে, ওখানে ওই 6.3-তে মানে ট্যাক্স ইনভয়েসে 2টা এডিশনাল ইনফরমেশন দিতে হবে। একটা এডিশনাল ইনফরমেশন হলো ওই ইম্পোর্টার যে বিল অফ এন্ট্রির মাধ্যমে ইম্পোর্ট করছে সেই বিল অফ এন্ট্রি নাম্বারটা দিতে হবে, এবং ওই বিল অফ এন্ট্রিতে কমার্শিয়াল ডেসক্রিপশন, গুডসের যে কমার্শিয়াল ডেসক্রিপশনটা যেভাবে আছে সেইভাবে আপনাকে ট্যাক্স ইনভয়েসে মেনশন করতে হবে। তার মানে আপনার যখন আপনি কোনো গুডস, সেটা আপনার র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডস হোক, পারচেস করে আপনি যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন এগেইনস্ট ইম্পোর্টেড গুডস হুইচ ইজ ইম্পোর্টেড বাই অ্যানাদার পার্টি, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ইনভয়েসে 2টা এডিশনাল ইনফরমেশন ওই ইম্পোর্টার যখন আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে তখন মেনশন করা থাকতে হবে। একটা হলো বিল অফ এন্ট্রি নাম্বার, যে বিল অফ এন্ট্রি বেসিসে ওই ইম্পোর্টার ইম্পোর্ট করছে, আর একটা হলো যে গুডসটা আপনি ইম্পোর্ট মানে পারচেস করতে সেই গুডসটা কমার্শিয়াল ডেসক্রিপশনটা বিল অফ এন্ট্রি যেটা ছিল সেটা ওখানে লেখা থাকতে হবে। যদি এটা কমপ্লিট না করা হয় তাহলে তখন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করাটা আনলফুল হিসেবে আপনার কনসিডার করা হবে অ্যাজ পার প্রভিশনস অফ সেকশন 46। দেন 7 ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে, 7 বাকেট ইফিসে। এই 7 বাকেটের কন্ডিশনস আপনাকে ফুলফিল করতে হবে, আদারওয়াইজ ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। প্রথম যদি দেখি আমি রাইট সাইড থেকে, যে টার্ন ওভার ট্যাক্স যেহেতু ব্যাট আপনার আউটপুট ব্যাট, তো আউটপুট ব্যাটের ক্ষেত্রে যদি আপনি টার্ন ওভার ট্যাক্স পেয়ারের কাছ থেকে কোনো কিছু পারচেস করেন, তখন যখন টার্ন ওভার ট্যাক্স পে করবেন ওই টার্ন ওভার ট্যাক্স আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না, কারণ টার্ন ওভার ট্যাক্স ইজ নট ব্যাট। তারপরে আপনার except manufacturing of goods under contract in applicable cases, VAT paid on goods or services under the custody, possession or occupancy of the other person.
মানে অন্যের কাস্টডিতে যদি কোনো গুডস থাকে অথবা সার্ভিস থাকে, নিজের কাস্টডিতে না আসা পর্যন্ত আপনি ওই গুডস এর উপরে ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। সো শুধুমাত্র একটা এক্সেপশন দেওয়া আছে, সেটা হলো আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে একটা প্রভিশনস আছে যে আপনি ডিরেক্টলি আপনার গুডস র মেটেরিয়াল ইম্পোর্ট করে আপনি এই পোর্ট থেকে ডাইরেক্টলি আপনি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার সাপ্লাই দিতে পারবেন। সেটা নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। ওইটার প্রভিশনস ছাড়া অন্য ক্ষেত্রে আপনার যদি নিজের কন্ট্রোলে গুডস না থাকে তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। Then input tax paid on goods or services used in production of exempted goods or services. So আপনি যে গোষ্ঠটা ম্যানুফ্যাকচার করবেন, সো সেই গোষ্ঠটার আপনি যখন সাপ্লাই দেওয়ার সময় মানে বিক্রি করার সময় যদি ব্যাট এক্সেম্পটেড হয়, তাইলে আপনি ওই গুডসটা ম্যানুফ্যাকচার করার জন্য পারচেজ যার যে র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল যেই ইনপুটে পারচেজ করেন না কেন, সেগুলো আপনি ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করতে পারবেন না, কারণ আপনার গুডসটা আলটিমেটলি ব্যাট আপনার এক্সেম্পটেড। দেন আপনার সাপ্লিমেন্টারি ডিউটি যদি পে করেন, সাপ্লিমেন্টারি ডিউটি কখনো ইনপুট ট্যাক্স ক্লেম করা যায় না, এক্সেপ্ট আমরা ডিসকাস করেছিলাম যে এক্সপোর্ট যদি হয়, এক্সপোর্টের ক্ষেত্রে আপনি যদি কোনো সাপ্লিমেন্টারি ডিউটি পেড করে থাকেন কোনো একটা র মেটেরিয়াল পারচেজ করার সময়, তাহলে ওই সাপ্লিমেন্টারি ডিউটিটা প্রেসক্রাইব বেসিসে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করা যায়। আদারওয়াইজ আপনি সাপ্লিমেন্টারি ডিউটি ইনপুট ট্যাক্স ক্লেম করা যায় না, অলওয়েজ কস্ট। Then in case of input or goods released furnishing bank guarantee, VAT involved with bank guarantee portion until the causes for which bank guarantee was furnished have not been finally settled. এটার ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি একজন ম্যানুফ্যাকচারার, সো আপনি একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন। সো র মেটেরিয়াল ইম্পোর্ট করার পরে কি হয়, কাস্টমস অথরিটি আপনার অ্যাটাচমেন্ট করলে ডিউটিস এন্ড ট্যাক্সেস পেড করা হইলে তারপর গুডসটা রিলিজ করা হয়। এখন যখন আপনার গুডস র মেটেরিয়ালটা ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করার পরে দেখা গেলো যে কাস্টমস অথরিটির সাথে আপনি যে এইচএস কোডটা ডিসক্লোজ করছেন মানে ডিক্লারেশন দিচ্ছেন, কাস্টমস অথরিটি বলতেছেন না এই এইচএস কোডটা এক্স না হয়ে এটা হবে ওয়াই। তো মানে আপনি যেটা ডিক্লারেশন দিচ্ছেন মেনশন করছেন সেটা না হয়ে অন্য একটা এইচএস কোড হবে। তো তখন আপনার একটা ডিসপিউট ক্রিয়েট হয়ে যায়। তাহলে তখন কি হয়, তখন দরকার হয় যে ঠিক আছে এই একটা এইচএস কোড থেকে যখন আরেকটা এইচএস কোডে চেঞ্জ হয়ে যাবে অ্যাজ পার দা আপনার কাস্টমস অথরিটি, তখন অবভিয়াসলি তার কোনো ক্যাশ এসেছে অথবা কোনো আপনার অন্য কোনো আপনার গুণগত পরিবর্তনের কারণে বা অন্য কোনো আদার ফিচার্স এর কারণে কি হইতে পারে, এটা চেঞ্জ হইতে পারে। তাহলে তখন কি দরকার হইতে পারে, তখন হইতে পারে যে ঠিক আছে এই কেমিক্যালসটা বা আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করছি যে এটা এই বা এটার বৈশিষ্ট্য এই, সেটার জন্য কি করতে হতে পারে, বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠাইতে দিতে পারে ফর টেস্ট। তো টেস্ট হওয়ার পরে যখন আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি যে গুডসটা যে এইচএস কোড ডিক্লারেশন করছেন সেটা হতে পারে আবার নাও হতে পারে, বাট সেই জন্য আপনার দরকারটা কি, দরকার হলো একটা রেজাল্ট ফ্রম দা ল্যাব বা আরো অন্যান্য কিছু থাকতে পারে, আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে তখন যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন পর্যন্ত আপনার কি হবে, গোষ্ঠটা আপনি রিলিজ করতে পারতেছেন না। গোষ্ঠটা রিলিজ না করলে কি হবে, আপনার দুইটা জিনিস হতে পারে, একটা হয়তো গোষ্ঠটা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যেতে পারে, আরেকটা হইতে পারে যে ঠিক আছে আপনার ওই গোষ্ঠটার জন্য র মেটেরিয়ালটার জন্য আপনার প্রোডাকশনই বন্ধ, কারণ ওইটা ছাড়া আপনি প্রোডাকশন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে একটা অল্টারনেট অপশন আছে যে আপনার ওই যে ডিসপিউট ক্রিয়েট হওয়ার জন্য, সাপোজ মনে করেন আপনি যে এইচএস কোডে ডিক্লারেশন দিয়েছেন সেই বেসিস যদি ডিউটি হয় 100, কাস্টমস অথরিটি যে এইচএস কোডটা প্রপোজ করতেছে সেটার বেসিস যদি ডিউটি হয় 150, তাহলে আপনার সাথে কাস্টমস অথরিটি ডিফারেন্স হলো 50 টাকা, কারণ আপনি বলতেছেন 100, কাস্টমস অথরিটি বলছে 150। তো এই 50 টাকার আপনার একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে গোষ্ঠটা রিলিজ করার প্রভিশনস আছে। তাহলে এই যে ব্যাংক গ্যারান্টিটা দিলেন, ব্যাংক গ্যারান্টি দিয়ে গোষ্ঠটা রিলিজ করলেন, তাহলে এই ব্যাংক গ্যারান্টিটা আসলে কিন্তু আপনি পে করেন নাই। কি হয়েছে, যখন রেজাল্টটা আসবে, রেজাল্টটা আসার পরে যখন দেখা যাবে যে না আপনারটা রাইট, তাহলে কি হবে, ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করে দিবে। বাট যখন রেজাল্ট আসার পরে আবার যদি দেখে যে আপনারটা রাইট না আপনারটা রং, কাস্টমস অথরিটি ঠিক আছে, তখন কি করবে, কাস্টমস অথরিটি এই ব্যাংক গ্যারান্টিটা রিলিজ করে এনকেশ করে নিবে, নিয়ে ডিউটিস এন্ড ট্যাক্সেস এর রেসপেক্টিভ পার্টটা কাস্টমস অথরিটি নিয়ে নিবে। তাইলে আপনার এই ব্যাংক গ্যারান্টির বেসিস যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট যে ব্যাটটা ক্যালকুলেশন হয়েছে এটার টোটালটার উপর যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করেন, তাহলে এই ক্লেমটা লজিক্যাল না, কারণ আপনি তো আসলে ওই 50 টাকা পে করেন না, 50 টাকার জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংক গ্যারান্টিটা আপনার কি না হবে, সেটেলড হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যাংক গ্যারান্টি রিলেটেড পার্টসের ব্যাটটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। তো এটাই এখানে বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে নট ডিক্লার্ড ইন ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। তো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা হলো আপনার যে যখন আপনার একটা গুডস আমরা ডিসকাস করেছি, যখন ফার্স্ট আপনার সাপ্লাই হয় তখন আপনার প্যাসকেপ ফর্মে কোথায় ডিভিশনাল অফিসারকে সাবমিট করতে হয়।
তো ওই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা আমরা যদি দেখি ব্যাটস 4.3, ওখানে লেফট সাইড এবং রাইট সাইড, লেফট সাইডে একটা আপনার কলাম আছে যেখানে আপনার অল র মেটেরিয়ালস মানে অল ইনপুটস এর আপনার ডেসক্রিপশন, কি পরিমাণ ইউজ হয় এবং ভ্যালু কত সেটা মেনশন করতে হয়। রাইট পার্টের যে ওভারহেড ভ্যালুয়েশনের যে হেডগুলা সেগুলো আপনার মেনশন করতে হয়। এখন আপনার এই যে ডিক্লারেশনটা, এটাতে লেফট সাইডে যে আপনি ইনপুটের ডিক্লারেশন গুলো দিতে হয়, কোনটা কি পরিমাণ ইউজ হচ্ছে, ভ্যালু কত, সেটার ক্ষেত্রে যদি আপনি কোনো ডিক্লারেশন না দেন, সাপোজ একটা সার্ভিস আপনি পারচেস করছেন বা একটা র মেটেরিয়াল আপনি প্রোডাকশনে ইউজ করতেছেন, কিন্তু মানে আপনি মিস্টেকেনলি ওই র মেটেরিয়ালটার নাম আপনি ইনপুট হিসেবে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট 4.3 তে ডিক্লারেশন দেন নাই, অথবা কোনো একটা সার্ভিস আপনি ইউজ করতেছেন সেটা আপনি ডিক্লারেশনটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে অ্যাজ এ ইনপুট হিসেবে দেন নাই, তাহলে কি হবে, আপনার যদি ওই ডিক্লারেশনটা না থাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে, তাহলে ওই রেসপেক্টিভ যেই গুডস অথবা সার্ভিস বা র মেটেরিয়াল যেটাই বলি না কেন, সেটার উপরে যে ভ্যাট পে করছেন সেটা আপনি ইনপুট ট্যাক্স পেড হিসেবে ক্লেম করতে পারবেন না, কারণ আপনি যে কন্ডিশনস আছে আপনার অ্যাজ এ ইনপুট হিসেবে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ডিক্লারেশন থাকতে হবে, সেটা আপনি কমপ্লাই করেন নাই, সেই বেসিসে আপনি ইনপুট ট্যাক্স পেড ক্লেম করতে পারবেন না। লাস্ট যে প্রভিশনসটা আছে, আপনার যদি মনে করেন ইনপুট প্রাইস যদি আপনার সেলস প্রাইস যদি ইনপুট প্রাইসের থেকে আপনার কম হয়, মানে আপনি 100 টাকায় পারচেস করছেন, বিক্রি করছেন 80 টাকায়, তাহলে আপনি সেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রেট ক্লেম করতে পারবেন না। তার মানে আমরা এখানে 3 ধরনের একটা ডিসকাশন করলাম কোন কোন ক্ষেত্রে ইনপুট ট্যাক্স রেট ক্লেম করা যাবে না। একটাতে থাকে পেমেন্ট মোড, আপনার ইনপুট আর সার্ভিসেস পার্টিকুলার কন্ডিশনস আছে, টাইমলাইন দেওয়া আছে কতদিনের মধ্যে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করবেন, এবং পেমেন্ট মোডের জন্য আপনাকে যখন কি করতে হবে, ফার্স্টে আপনাকে ইনপুট ট্যাক্স ক্লেম করতে হবে, দেন আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে অ্যাজ পার রুল 29। এবং সেকশন 46-এ আপনার আরো কিছু কন্ডিশনস আছে, পারচেজ হিস্ট্রি এন্ট্রি না করা, অথবা আপনার ট্যাক্স ইনভয়েসে পারচেজার এবং সেলারের নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার প্রপারলি মেনশন না করা, অথবা আপনার ইম্পোর্টারের কাছ থেকে যখন আপনি পারচেস করবেন ট্যাক্স ইনভয়েস আপনি রিসিভ করবেন তখন ওখানে পার্টিকুলার ইনফরমেশন না থাকা, এবং আপনার আরো কিছু কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে 4.3-তে নাই, অথবা ব্যাংক গ্যারান্টির বেসিসে রিপিট দিচ্ছেন, সাপ্লিমেন্টারি ডিউটি পেড করছেন, টার্নওভার ট্যাক্স পেড করছেন, আপনি যে গুডসটা ম্যানুফ্যাকচার করেন সেটা এক্সেম্পটেড গুডস, বা সেটার এগেইনস্টে যখন আপনি র মেটেরিয়াল পারচেস করছেন ভ্যাট পে করছেন, সো এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না যদি এখানে রেসপেক্টিভ কন্ডিশন গুলো ফুলফিল না করেন। ওকে ফাইন, এখন যখন আপনি ফুলফিল না করেন, তাহলে ফুলফিল করলেন, ফুলফিল করার পরে আপনি কি করলেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতেছেন, কিন্তু দেখা গেলো যে সাবসিকুয়েন্টলি আপনার একটা র মেটেরিয়ালের প্রোডাক্টের প্রাইস কি হলো, র মেটেরিয়ালের দাম হয়তো ইনক্রিজ হলো ডিউ টু ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। সো আপনি যদি নিউ ডিক্লেয়ার, তো এটা একটা আপনার রেঞ্জ আছে যে আপনার ওই চেঞ্জটা 7.5% পর্যন্ত যদি হয় তাহলে আপনাকে রিভাইজ ডিক্লারেশন দিতে হবে না। যদি আপনার 7.5%-এর বেশি চেঞ্জ হয়, আপনি যদি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন আপনি সাবমিট না করে ইনপুট ট্যাক্স ক্রেডিট কন্টিনিউ করতে থাকেন, নেওয়াটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে 7.5%-এর উপরে যতটুকু আপনার এডিশনাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন সেটাকে আপনার আনলফুল ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে কনসিডার করা হবে। তার মানে আপনাকে 7.5% যেই আপনার লিমিট আছে সেটা এক্সিড করলে আপনাকে রিভাইজ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিট করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড না পার্টিকুলার কেসে, আবার যদি ওইটার রেসপেক্টিভ বিজনেস হয় তাহলে আবার ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড। যেমন আপনি যদি দেখেন acquisition or import of a passenger vehicle or spare parts or repair and maintenance service of such vehicle, এখন এটা যদি আমি একটা গাড়ি কিনি, প্যাসেঞ্জার ভেহিকেল কিনি, তাহলে আমি এটা পারচেস করার সময় যে ভ্যাটটা পে করলাম সেটা আমি নিতে পারবো না, কিন্তু আমার ব্যবসায় যদি এটা হয় যে আমি প্যাসেঞ্জার ভেহিকেল পারচেস করে সেল করি, তাহলে তখন কিন্তু আবার আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো। এন্টারটেনমেন্টের উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না, এবং কোনো ক্লাবের মেম্বারশিপের যে পেমেন্ট হয় সেটার ক্ষেত্রে যে ভ্যাটটা সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে না। এবং একটাই মাত্র আপনার সার্ভিস আছে যেটার ক্ষেত্রে আসলে 80% ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড। সাপোজ আপনি যদি ট্রান্সপোর্টেশন সার্ভিস, ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি ভ্যাট রেট 10% হয়, তাহলে আপনি 100 টাকার উপর যদি 10 টাকা পে করেন, এই 10 টাকার মধ্যে 8 টাকা ভ্যাট ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন, 2 টাকা ক্লেম করতে পারবেন না। ইন্টারেস্টিংলি এটার কোনো লজিক নাই, এটাকে আমরা বলে থাকি যে প্রিভিয়াস লতে মানে ভ্যাট অ্যাক্ট 1991-এ 3টা সার্ভিসের ক্ষেত্রে 80% ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশন ছিল। সো আমরা বলে থাকি যে এটা ইতিহাসকে কন্টিনিউ করছে, যে আগের লতে ছিল এটা 80%, বাট এটার কোনো
বেসিস বা টোটাল লজিক কোনোটাই নাই। সো একমাত্র একটাই মাত্র আপনার সার্ভিস, যে সার্ভিসের ক্ষেত্রে আপনি 80% ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন, 20% পারবেন না। এক্সেপ্ট দ্যাট অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে বা র মেটেরিয়ালস বা গুডস এর ক্ষেত্রে যেটাই বলি না, ইনপুট ট্যাক্স এর ক্ষেত্রে আইদার আপনি ফুলটাই পারবেন নাহলে পারবেন না, ডিউ টু আপনার কন্ডিশনস অথবা নন ইনপুট এলিমেন্ট। বাট একটু কিছুটা পারবেন কিছুটা পারবেন না, সেটা একটা মাত্র ব্যতিক্রমী কেস, সেটা হলো ট্রান্সপোর্ট সার্ভিস। ডকুমেন্টস কি দরকার হয়? ডকুমেন্টস তিন ধরনের সার্কামস্টেন্সেস হতে পারে। আপনি যদি ইম্পোর্ট করেন তাহলে ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি, আপনি যদি লোকালি পারচেস করেন তাহলে ট্যাক্স ইনভয়েস, আর যদি আপনি ইম্পোর্ট অফ সার্ভিস হয় সেটা আমরা ডিসকাস করেছি যে ইম্পোর্ট অফ সার্ভিসের ক্ষেত্রে রিভার্স চার্জ মেকানিজম হিসেবে ব্যাটটা যে সার্ভিস রিসিপিয়েন্ট তাকে পে করতে হয়, সেই ক্ষেত্রে যেহেতু ব্যাটটা ডিপোজিট করতে হয় সেখানে একমাত্র এভিডেন্স হলো ট্রেজারি চালান। সো এই তিন ক্ষেত্রে তিন ধরনের ডকুমেন্টস আপনার প্রসেশনে থাকতে হবে ফর টেকিং ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আপনার সার্ভিসেস এর ক্ষেত্রে তাদের বিল গুলাকে ট্যাক্স ইনভয়েস হিসেবে কনসিডার করা হয়েছে। সো বেসড অন বিল আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন। সেটা হলো গ্যাস, ওয়াটার, টেলিফোন, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে। সো তাদের ক্ষেত্রে আপনার এই বিলটাকে ইনভয়েস হিসেবে কনসিডার করা হয়, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু শর্ত হলো নেম, অ্যাড্রেস, বিন দুইজনেরই থাকতে হবে। মানে সার্ভিস রিসিভার এবং সার্ভিস প্রোভাইডার দুইজনেরই এই নেম, অ্যাড্রেস এবং পিন নাম্বার এই বিলে থাকতে হবে, দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। আর যদি নন কমপ্লায়েন্স হয়, সাপোজ দেখা গেল যে আপনি একটা পার্টিকুলার ইনপুটের ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে ফেলছেন, বাট ওইটার ক্ষেত্রে ইউ আর নট অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করছেন তার মিনিমাম 50% থেকে ম্যাক্সিমাম 100% পর্যন্ত আপনার কি পেনাল্টি ইম্পোজ করতে পারে। সো দিস আর দ্য প্রভিশনস রিলেটেড টু ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন এই ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আরেকটা পার্ট আছে, সেকশন 47 পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, সেটা নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব যদি আপনার এই পার্টে ইনপুট ট্যাক্স ক্রেডিটে কোনো কোশ্চেন না থাকে। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? স্যার ট্রান্সপোর্ট যেটা স্যার, এটা কি স্যার আনার ক্ষেত্রে ট্রান্সপোর্টটা হবে নাকি বিক্রি করার ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট ইউজ করি এটা, নাকি তো both? আইনে এটার ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন নাই, আমরা বলে থাকি যেহেতু কোনো এক্সপ্লেনেশন নাই সো ইউ আর অ্যালাউড ফর বোথ। আর যে ইন ওয়ান বা সিনওয়ান হ্যাঁ এন্টারটেনমেন্টটা বলো, কি ইনপুটে ক্রেডিট? সরি এন্টারটেনমেন্টটা কি ক্রেডিট হয়ে যাবে? আমি আপনার কথা বুঝতেছি না। স্যার ওই এন্টারটেনমেন্ট যে এন্টারটেইনমেন্ট ইনপুট ট্যাক্স ক্লেম করা যাবে না, আমি তো বললাম এর আগে। স্যার ওই যে 7.5% একটু বেশি করুন স্যার। 7.5% কি স্যার পণ্য হলো নাকি একটা আমার একটা র মেটেরিয়াল লাগতো আগে ছিল 100 টাকা, এখন এটা 160 টাকা টোটাল, 50 এটা পয়সা। টোটাল, এটা টোটাল ইনপুট ভ্যালু যদি মোর দেন আপ- কথা হ্যাঁ দুই ক্ষেত্রে না, যদি হ্রাস পায় 7.5% তাহলেও দিতে হবে, যদি বাড়ে তাহলেও দিতে হবে। ওটা চেঞ্জ বলা আছে, কিন্তু আপনি যদি দেখেন আপনার বলা আছে, যদি এটা কোথায় আছে, এটা আছে আপনার 4.3 ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশনের যে ফর্মটা নিচে বলা আছে, ওখানে বলা আছে পরিবর্তন বাড়লেও দিতে হবে কমলেও দিতে হবে। এখন আমরা বাড়াটা হাইলাইট করি, কমাটা অনেক সময় হাইলাইট করি না। কমাটা হাইলাইট করি না কেন বলতে পারেন, লফুলি আপনার এনি চেঞ্জ, ওখানে কিন্তু বাড়া বলা নাই, ওখানে বলা আছে পরিবর্তনের জন্য 7.5% পরিবর্তন হয়। সো আপনার কমলে আপনার আলটিমেটলি কোনো লস হয় না, কারণ আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট লস হওয়ার কোনো কিছু নাই। বাড়লে যদি আপনি ওই সিলিংটা এক্সিড করেন তখন আপনার কি হয়, রিস্ক থাকে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনার ডিজালাওয়ার জন্য পার্টিকুলার অ্যামাউন্ট। তো সেই জন্য আমরা সবসময় কমনলি যখন বলি তখন বারারটা বলি, কিন্তু আপনার যদি ল দেখি, ল এর ওয়ার্ডিং হলো চেঞ্জ, এনি চেঞ্জ, মানে এটা বাড়তেও পারে কমতেও পারে, তাইলে আপনাকে রিভাইজ দিতে হবে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমাদের প্রতিষ্ঠান র মেটেরিয়ালটা ফাইন্যান্স ক্রাইসিসের কারণে নিজে এটা ছাড়াই আনতে পারে না কাস্টমস থেকে, যার কারণে ব্যাংক এটা ছাড়াই আনে। পরে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া ব্যাংকের গোডাউন থাকে, ব্যাংকের গোডাউন থেকে আমরা আর নিয়ে ওটা আসি। লিয়েনে ইম্পোর্ট হয় আর কি, এটাকে বলা হয় ইম্পোর্ট আন্ডার লিয়েন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে স্যার যদি আমার এলসিবিল 10 লাখ টাকা হয়, আমি 10 লাখ টাকা হচ্ছে ব্যাংক গোডাউনে থাকি, তো আমি বিল অফ এন্ট্রি হয়ে পুরোটা নিয়ে নিবো নাকি যতটুকুর জন্য তাকে টাকা দিচ্ছি যতটুকু ওই ব্যাংকে? যে আপনার আপনার যতটুকু আপনার প্রসেশনে আসে ততটুকু আইনে কিন্তু বলা আছে, আমি যেটা এর আগে ডিসকাস করছি, যতটুকু আপনার প্রসেশনে আছে, ফুলটা তো আপনার প্রসেশনে আসে নাই, বাকিটা আছে আপনার ব্যাংকে গোডাউনে, রাইট, প্রসেশন বলতে স্যার আমার আপনার ফ্যাক্টরিতেই কন্ট্রোলে। হ্যাঁ, হ্যাঁ মানে ব্যাংকের কন্ট্রোল আলাদা ব্যাংকের কাছে,
কিন্তু আমার ফ্যাক্টরির ভিতরে সে আমার একটা ওয়্যার আছে, সে তালাবদ্ধ করে এটা রাখে। তো যার আপনার জন্য আমার কন্ট্রোলে, আপনার কন্ট্রোলে হইলো কিভাবে? আপনার প্রসেসর কন্ট্রোল তো নাই। তালা দিয়ে যদি আরেকজন নিয়ে যায় তাহলে তো আপনার কন্ট্রোলে আর নাই। ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর আর কোনো কোশ্চেন? এনিওয়ান? জি স্যার। হ্যাঁ বলুন। স্যার স্যার রেন্টেড ওয়ারহাউসের ক্ষেত্রে কি স্যার আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায় স্যার? রেন্টেড ওয়্যারহাউস, রেন্টেড রেন্ট, ওয়ারহাউস রেন্টের বলতে উপর স্যার তো, আমার রেন্টের উপর তো ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না, সেটা আমরা ইনপুটের ডেফিনেশনে লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। যদি না স্যার। রেন্ট হয়, রেন্টাল অ্যামাউন্ট হয়, রেন্টাল অ্যামাউন্টের উপরে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। স্যার আসলে স্যার আমি এক্স্যাক্টলি মানে বলতে পারি না স্যার। আমি বলছি স্যার আমার স্যার যদি স্যার কোনো রেন্টেড ওয়ারহাউসে স্যার আমার গুডসটা থাকে, তাহলে কি স্যার আমি ওই গুডসের উপর কি ইনপুট ট্যাক্স ক্রেডিট কি নেওয়া যায় কিনা? রেন্টেড ওয়্যারহাউসে থাকলে এই ওয়্যারহাউসটা আপনি তো রেন্ট, আপনার আন্ডারেই তো আছে। এই রেন্টেড ওয়্যারহাউসটা তো আপনার আন্ডারে, আপনি তো রেন্ট নিছেন ওয়্যারহাউস, তো আপনার কন্ট্রোলেই তো আছে। তাহলে তো আর এখানে কোনো সমস্যা নেই, এখানে তো অন্য কন্ট্রোলে যাচ্ছে না। কিন্তু স্যার আমি মনে হয় স্যার আইসিবির একটা সাজেস্টেড অ্যান্সার দেখছিলাম স্যার, ওইখানে স্যার বলছিল যে রেন্টেড ওয়ারহাউসের উপরে নেওয়া যায় না। মানে কোশ্চেনটা রেন্টেড ওয়্যারহাউসের উপরে রেন্ট যদি দেন, রেন্টের উপরে ব্যাট নেওয়া যাবে না। কিন্তু রেন্টেড ওয়্যারহাউসের উপর নেওয়া যাবে, মানে আপনার কোশ্চেনটা তাহলে ওইভাবে পার্টিকুলারলি কি লেখা আছে, কি আপনি বুঝতেছেন সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। আমি ওইটা যেহেতু দেখি নাই, সেই জন্য আপনাকে কোশ্চেন করতে মানে আপনি প্রপারলি বলতে পারবো না। বাট আমি দুইটা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করে দিই। যদি আপনি কোনো একটা ওয়্যারহাউস রেন্ট নিছেন, ভাড়া নিছেন, ভাড়া নিয়ে ওই জায়গাটাতে আপনি কি করতেছেন, আপনি আপনার গুডস রাখতেছেন, বিক্রি করতেছেন, পারচেস করতেছেন, সেল করতেছেন, রেন্টের অ্যামাউন্টের উপর যে ব্যাটটা পে করতে হয় 15%, সেইটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারবেন না। কারণ ইনপুটের যে ডেফিনেশন আছে ওখানে নেগেটিভ লিস্ট মানে এক্সক্লুশনে বলা আছে এই রেন্টের উপরে ব্যাটটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। কিন্তু যদি আপনার এমন হয় যে না, আপনার রেন্ট নিছেন, নিয়ে আপনি গুডস থেকে বিক্রি করতেছেন, তখন তো গুডস পারচেস সেলের যেই আপনি ব্যাট, সেটার উপর আপনি রিবেট নিতে পারবেন অ্যাজ পার প্রভিশনস অফ দ্য সেকশন 46, যেটা আমরা ডিসকাস করলাম যে ট্রেডিং এর ক্ষেত্রে গুডস এবং সার্ভিস যদি আপনি পারচেস করে থাকেন, এখানে সেকশন 46 এর কন্ডিশন যদি ফুলফিল করেন, দেন আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন। বাট আইসিবির আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন এরকম থাকার কথা না, আপনি একটু দেখে নিয়েন, দেখলে হয়তো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সার্চ এনসারে এরকম থাকার কথা না, প্রপার ওয়ার ইনফরমেশন হাউসের গুলো থাকার রেন্টটাকে কথা। স্যার সার্ভিস হিসেবে বলা যায় না স্যার? এটা তো একদম রেন্টটা সার্ভিস হিসাবে, রেন্টটা সার্ভিস হিসেবে বলতে পারেন, যখন আমি নেগেটিভ লিস্টে থাকে তখন এটা সার্ভিস হোক আর গুডস হোক আপনি নিতে পারবেন না, নিতে পারবেন না, ল। ঠিক আছে, স্যার যখন ল স্যার তাহলে আপনাকে ক্লিয়ার করে দিবে তখন ওইটাকে আর অন্য কোনো কিছু তো নাই, আপনাকে তো বলছে যে আপনি এটার উপর নিতে পারবেন না, তাইলে আর আপনার এখানে কি করার আছে? এনি স্যার কোশ্চেন? স্যার কিন্তু স্যার ওয়ার একটা হাউসে যদি কনফিউশন কোনো ছিল আমার। সিকিউরিটি গার্ড থাকে বা ইয়ে থাকে তাহলে সেগুলো তো হ্যাঁ, নেওয়া যাবে স্যার। ওয়্যার হাউস, ওয়ার হাউসে যদি কোনো সিকিউরিটি গার্ড থাকে, ওকে যদি আমি পেমেন্ট দিই তাহলে হ্যাঁ সিকিউরিটি গার্ড। ওইটা তো আপনি সার্ভিস নিলে ওইগুলো তো পারবেনই। সার্ভিসের অন্যান্য সার্ভিস যেটা আপনার নিষেধ করা নাই, মানে নেগেটিভ লিস্টে নাই, সেটা তো আপনি পারবেন। স্যার ইনপুটের বাইরে যদি অন্য কোনো এক্সপেন্ডিচার হয়ে থাকে, স্যার এমন কি কোনো এক্সপেন্ডিচার আছে যেটার উপর মানে ট্যাক্স রিবেট পাওয়া যেতে পারে? এটা আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পার্সপেক্টিভে বলতেছেন। আমি তো বলে দিয়েছি যে ইনপুট যেটা আছে সেটার হবে হবে না, এবং ইনপুটের বাইরে কোনটা হবে সেটাও আমরা একটা এক্সাম্পল দিছিলাম প্রমোশনাল আইটেমস দিয়ে। এর বাইরে আপনার কোনটা আছে সেটা আপনি ম্যাচিং করলে তো পেয়ে যাবেন অ্যান্সার। স্যার ওকে স্যার। বলেন। স্যার আমাদের মার্চ এপ্রিল 2022 সালে স্যার 6 নম্বরে একটা কোশ্চেন ছিল স্যার, ওইখানে স্যার বলা আছে যে কোশ্চেন পার্টে আমরা পরে আসবো। হ্যাঁ, আমরা এই থিওরিটিক্যাল পার্ট শেষ হয়ে গেলে আমরা কোশ্চেন অ্যান্সার্স এর পার্টে আসবো। কোশ্চেন অ্যান্সার থ্যাংক ইউ স্যার। পার্টে আসবো, তখন আশা করি যে আপনাদের কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেন রিলেটেড আপনার যে কোশ্চেন থাকবে সেগুলো সলিউশন আমি দিয়ে দিতে পারবো। আমরা ডিসকাশন করবো কোশ্চেন অ্যান্সার নিয়ে, প্রত্যেকটা প্যাটার্নের মানে কোশ্চেন যেগুলো আছে সেগুলা নিয়ে আমরা ডিসকাশনের চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর আপনি যদি বলতে চান পার্টিকুলারলি আমি বলতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে প্রজেক্ট হতে হবে কোশ্চেনটা না দেখে আমি পার্টিকুলারলি আপনাকে কোনো কমেন্টস করতে পারবো না। ঠিক আছে। জি স্যার।
না স্যার, ওকে, কোশ্চেনটা স্যার মার্চ এপ্রিল 2022 এর কোশ্চেনটা স্যার, এই জন্য বললাম। কোশ্চেনটা এখন আমার কাছে রেডি নাই, আমি আপনাকে মার্চ 22 ঠিক আছে, তো কোশ্চেনটা তো আমাকে বের করে দেখতে হবে, রাইট? না পড়ে না দেখে তো আমি আপনাকে পার্টিকুলার কোশ্চেন মানে রেসপন্স করতে পারবো না। থ্যাংক ইউ স্যার। ওকে, দেন আমরা যদি আসি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। সো এতক্ষণ দেখলাম যে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট আইদার নিতে পারবো অথবা নিতে পারবো না, কিন্তু আবার হঠাৎ করে এখানে কেন আবার পার্শিয়াল মানে আংশিক উপকরণ কর রেয়াতের কোশ্চেন চলে আসলো? তাইলে তো আমরা এতক্ষণ করলাম ভুল। কোশ্চেনটা আপনাদের এরকম মনেই হতে পারে যে আমি এতক্ষণ বললাম যে কোন ক্ষেত্রে পাবেন না, কোন ক্ষেত্রে পাবেন, এবং উপকরণ না হইলে পাবেন না। তো সেটা বলার পরে আমি যখন এখানে আসলাম, এখানে এসে আমি যখন বলবো যে আপনি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন মানে ফুলটা পারবেন না, তখন কিন্তু একটা কনফিউশন আপনার হতে পারে। তো কনফিউশন হওয়ার আপনার সুযোগ নাই। এটা হলো আপনার একটা এক্সাম্পল যদি আমি দেই, তাইলে হয়তো আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা এখন মনে করেন আপনি বিজনেস করতেছেন। এখন ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে দুইটা ক্ষেত্রে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যায়। একটা ক্ষেত্র হলো আপনি যদি কোনো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সাপ্লাই দেন মানে বিক্রি করেন যদি বলি, তাইলে আপনাকে কি করতে হবে, 15% হারে যদি আপনি ব্যাট পে করেন, তাহলে পারচেজে আপনি যেই ইনপুট পারচেজ করছেন আপনার ওখানের যে ব্যাট পেড করছেন সাবজেক্ট টু কমপ্লায়েন্স উইথ প্রভিশনস সেকশন 46 আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারেন। মানে ওই ব্যাটটা পারচেজের ব্যাটটা বিক্রির ব্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। আর একটা ক্ষেত্র বলছি সেটা হলো এক্সপোর্ট জিরো, জিরো এক্সপোর্ট। জিরো বলা যাবে না সব, কারণ জিরো বলতে এক্সপোর্ট ছাড়াও অন্যান্য আপনার ইনল্যান্ড ট্রানজেকশনস আছে যেগুলো নিয়ে আমরা জিরোর ডিসকাশনে করেছি। সো এই এক্সপোর্ট অথবা আপনার 15% হারে ব্যাট পে করা ছাড়া মানে আউটপুট ব্যাট মানে বিক্রির সময় ব্যাট বা সাপ্লাইয়ের সময় ব্যাট যেটাই বলি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারেন না। তার মানে আপনি যদি কোনো একটা গুডস 5% বিক্রি করেন সেটার ক্ষেত্রে পারবেন না। আপনি একটা কোনো গুডস যদি বিক্রি করেন যেটা এক্সেম্পটেড সেই ক্ষেত্রেও আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। সো হইলোটা কি, যে আপনি একটা ব্যবসা করতেছেন, এখন আপনার ব্যবসাতে মাল্টি বিজনেস আছে। কিছু প্রোডাক্ট আপনি 15% হারে বিক্রি করেন, কিছু প্রোডাক্ট আপনি 5% হারে বিক্রি করেন, কিছু সার্ভিস আছে সেটা 10% হারে বিক্রি করেন, কিছু গুডস আপনি সাপ্লাই দেন যেটা এক্সেম্পটেড। তো তাইলে আপনি এক্সেম্পটেডে হয়তো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না, আপনি হয়তো 5% হারে যেই সাপ্লাই দিচ্ছেন সেটাতে পাবেন না, আপনি হয়তো 10% হারে যেটা সাপ্লাই দিচ্ছেন সেটা পাবেন না, তো যেটা 15% হারে সাপ্লাই দিচ্ছেন সেটা তো পাবেন, রাইট? তো 15% হারে যে সাপ্লাই দিচ্ছেন যেটা পাবেন, তাইলে আপনি কিভাবে পাবেন? তাহলে ক্যালকুলেশনসটা কি হবে? তাহলে ওই ক্যালকুলেশনসটা করার জন্যই আপনার সেকশন 47 যে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, যখন আপনি এই বিভিন্ন রেটে বিজনেস করবেন মানে সাপ্লাই দিবেন গুডস অথবা সার্ভিস, তখন যেটার ক্ষেত্রে রিবেট পাওয়ার আপনার আহ ইয়ে আছে এন্টারটেনমেন্ট আছে, সেটার রিবেটটা যেন আপনি পান সেইটাকে এনশিওর করার জন্যই আসলো পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। তো পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটে আপনার একটা সেম পয়েন্ট আছে যেটা আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করে আসলাম। ফর আপনার কি, ওই যে আপনি ক্যাশে পারচেস করছেন ইনস্টিড অফ ব্যাংকিং চ্যানেল যদি 1 লক্ষ টাকার বেশি ট্রানজেকশন হয়, ওখানে আমরা দেখে আসছিলাম যে কি, যে আপনি রিবেটটা সবটা নিয়ে নিবেন, নিয়ে আপনি যেইটা ট্রানজেকশনটার উপরে আপনি ক্যাশে পে করছেন ব্যাংকিং চ্যানেলে পে না করে, তাহলে ওই পার্টটা আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন। হ্যাঁ, সো ওই যে ওই পার্টটাতে কেন, কারণ ওইটা আপনার আইনে বলা আছে, রুল 29-এ বলা আছে। তো আপনি একটু দেখেন, আমি ওইটাকে যদি আবার ফেরত যাই, ওখানে আমি বলছিলাম যে আপনার এই দুইটা ট্রানজেকশনে নেট লাইবিলিটির কোনো কিছু হয় না, কারণ একবার একটু বেশি নিছেন আবার ইনক্রিজিং করে এটা কমায় ফেলছেন। কিন্তু যখন আপনাকে পরীক্ষার কোশ্চেনে বলে যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট কত, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট কত, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্ট কত, তখন কিন্তু এটা আপনার একটা বড় জিনিস। কারণ
ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা টোটাল অ্যামাউন্ট অ্যাজ পার যেই ফর্মুলা, তাহলে কিন্তু তখন আপনি যদি এটাকে ডিসক্লোজ না করেন তাহলে কম অ্যামাউন্ট দেখাবে। আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে ডিসক্লোজ না করলে কম অ্যামাউন্ট দেখা যায়, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আপনার রেজাল্ট যেটা আছে সেটা আপনার কি হচ্ছে না, সেটা লয়ের সাথে কমপ্লাই করে ক্যালকুলেশন হচ্ছে না। তো এখন ওইটার মতো করেই এখানেও যদি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট হয় তাহলে আপনি কি কি করতে হবে, তাহলে আপনাকে আগে সবগুলা রিবেট নিয়ে নিতে হবে, যত আপনার পার্টিজ আছে সবগুলা রিবেট নিয়ে নেবেন। তারপর আপনার এই যে ক্যালকুলেশনস আছে এই ক্যালকুলেশনস করে যতটুকু আপনি পান না সেটাকে আপনাকে কি করতে হবে, আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তো তার মানে আলটিমেটলি প্রথম আপনি নিয়ে নেবেন, এখানে এটাই বলছে যে এনি রেজিস্টার্ড পারসন হু সাপ্লাইজ গুডস অর সার্ভিস অফ স্ট্যান্ডার্ড রেট, reduced rate, specific tax, exempted, zero rated, some of above or all of above, ITC can be taken on paid VAT against input for zero rated or standard rated supply of goods or services. ITC shall be taken in compliance with section 46 against total input at the end of respective tax period. Increasing adjustment shall be made against input of supplied goods or services of যেগুলোর ক্ষেত্রে আপনি রিবেট পাবেন না। তো তার মানে আপনি আগে সব রিবেট নেবেন, পরে আপনি ক্যালকুলেশন করে যেটা পাবেন না সেটার জন্য একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। এবং এই পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য আপনার একটা সংজ্ঞা দেওয়া আছে, সরি ফর্মুলা দেওয়া আছে, যেই ফর্মুলার বেসিসেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ফর্মুলাটা কি, আই মাল্টিপ্লাইড বাই টি বাই এ। এখানে এই যে আই একটা পার্ট আর টি বাই এ আর একটা পার্ট। কেন দুইটা পার্ট এখানে, এটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। যে যদিও ফর্মুলাটা এক, যে আই মাল্টিপ্লাইড বাই টি বাই এ, কিন্তু আমি বলতেছি যে আই একটা পার্ট আর টি বাই এ মানে টি ডিভাইডেড বাই এ আর একটা পার্ট। তো এই আই হলো আপনার যেই ট্যাক্স পিরিয়ডের ক্যালকুলেশন হবে, কারণ এই অ্যাডজাস্টমেন্টটা তো আপনার একটা ট্যাক্স পিরিয়ডের ক্যালকুলেশন করে হবে, কারণ রিবেটটা তো আপনি ব্যাট রিটার্নের মাধ্যমে নেবেন ফর দ্য পার্টিকুলার মান্থ, মানে একটা ফুল মাসের। তাহলে যখন এই আইটা হবে কি, যেই মাসের ক্যালকুলেশন হচ্ছে, মাস মানে ট্যাক্স পিরিয়ড, এটা আমরা আগেও বলেছি এটার ক্ষেত্রে ট্যাক্স পিরিয়ড মিনস ক্যালেন্ডার মান্থ। সো যেই মাসে ক্যালকুলেশন হবে সেই মাসে টোটাল আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট কত, সেইটার অ্যামাউন্টটা হলো আই। আর টি হলো আপনার এই যেইটার ক্ষেত্রে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো, ভ্যালু অফ অল সাপ্লাইজ where registered person is eligible to take ITC in terms of section 46 during any tax period. টি হলো আমি যেই সাপ্লাই গুলার উপরে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো সেই ওই সাপ্লাইয়ের ভ্যালু টি। আর এ হলো আপনার এই পার্টিকুলার মান্থে টোটাল সাপ্লাই 15% হতে পারে, 0 হতে পারে, এক্সেম্পটেড হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, যাই হোক টোটাল সাপ্লাই হলো এ। টি হলো ওই টোটাল সাপ্লাইয়ের মধ্যে যেই সাপ্লাই গুলোর এগেইনস্টে রেয়াত পাওয়া যাবে সেই হলো আপনার টি। তো তার মানে আই মাল্টিপ্লাইড বাই টি বাই এ, এখানে আই একটা পার্ট আমরা বলতে চাচ্ছি, টি বাই এ হলো একটা পার্ট বলতে চাচ্ছি। তো আপনার এই যে ফর্মুলা টি অথবা এ, এই ফর্মুলাতে একটা এলিমেন্ট এক্সক্লুশন থাকবে। কোন এলিমেন্টটা, কারণ এ কি, এ হলো টোটাল আপনার সাপ্লাই আউটপুট এবং টি হলো আপনার যেটার উপরে আমরা রিবেট পাবো। তো এখন এই যেহেতু ইনপুট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে একটা এন্ট্রি হয় ইনপুট, একটা এন্ট্রি হয় আউটপুট, তো যখন টি আর এর এই অ্যামাউন্টটা আমরা ফাইন্ড আউট মানে ক্যালকুলেশন করব, তখন ওখান থেকে এই ইনপুট অফ সার্ভিসেস এর এলিমেন্টটাকে এক্সক্লুড করে নিতে হবে। ইনপুট অফ সার্ভিসেস এর এলিমেন্টটা টি এর মধ্যেও থাকবে না, ইনপুট অফ সার্ভিসেস এর এলিমেন্টটা এ তেও থাকবে না। না থাকার ফলে আপনার যখন এই টি বাই এ এটা যখন আপনার ক্যালকুলেশন হবে নাম্বার দিয়ে, যে আই মাল্টিপ্লাই বাই টি বাই এ, এখন এই টি বাই এ এর এই যে রেজাল্টটা, টি বাই এ এর যে রেজাল্টটা দুইটা হতে পারে। একটা হতে পারে টি বাই এ এর রেজাল্টটা 0.90, আর একটা হতে পারে আপনার টি বাই এর রেজাল্টটা 0.10 থেকে কম। যদি এই দুইটার মধ্যে যদি 0.90 আপনার থেকে বেশি হয় তাহলে এটাকে একটা ফ্র্যাকশনের পরিবর্তে ধরতে হবে 1। আবার যদি এটা রেজাল্টটা 0.10 নিচে হয় তাহলে ধরতে হবে ফ্র্যাকশনটা একটা টোটাল অ্যামাউন্ট 0। তার মানে হলো যে এই 0.90 দ্বারা বোঝাচ্ছে যদি রেজাল্টটা 0.90 উপরে হয়, আপনার যত সাপ্লাই আছে তার
90% হলো আপনার রিবেটেবল সাপ্লাই, 10% হলো আপনার নন রিবেটেবল সাপ্লাই। সো সেই ক্ষেত্রে আপনি টোটালটাই ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। আর এই রেজাল্টটা যদি 0.10 অথবা তার নিচে হয়, তাহলে এই ক্ষেত্রে ধরা হয় যে আপনার টোটাল সাপ্লাইয়ের মধ্যে 90% হলো আপনার নন রিবেটেবল সাপ্লাই, অনলি 10% হলো রিবেটেবল সাপ্লাই। সো আপনি কোনোটাই রিবেট পাবেন না, জিরো। তো এটাই হলো আপনার এই যে ফর্মুলাটা, এটার দুইটার আপনার আলাদা করার রেজাল্ট। কারণ এই টি বাই এ এর রেজাল্ট যদি 1 হয়, তাহলে 1 মাল্টিপ্লাইড বাই আই, তার মানে আপনি টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা পেয়ে যাবেন। আর টি বাই এ এর রেজাল্ট যদি ওখান থেকে দেখলাম 0 হয়, তাহলে আই মাল্টিপ্লাইড বাই 0 মানে 0, তাহলে কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারবেন না। এটা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটে, নাকি কোনো কোশ্চেন আছে? পার্সিয়াল ইনপুট ক্রেডিট আমরা কখন ক্যালকুলেশন করবো স্যার? ইয়ার এন্ডে, মানে এক না, বছরে? মাসে, প্রত্যেক মাসে। প্রথমে প্রত্যেক মাসে, পরে ইয়ার এন্ডে ক্যালকুলেশন করতে হবে। আমরা আসতেছি, সাবসিকুয়েন্টলি আসতেছি। প্রথমে আপনারা মাসে আচ্ছা মাসে ক্যালকুলেশন করবেন, এই ফর্মুলা ইউজ করে মাসে মাসে ক্যালকুলেশন করে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করবেন। আচ্ছা, তো আমরা যে এটা মাসে মাসে করবো, আমরা টোটাল ইনপুটটা পাবো কোথায়? টোটাল ইনপুটটা পাবেন কোথায়? টোটাল ইনপুটটা আপনি যে পারচেস করছেন, আপনার কাছে রেকর্ড আছে না মাসের টোটাল ইনপুট? আপনি যদি দেখেন এই ফর্মুলা দেখেন, আই বলা হয়েছে কিন্তু টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ডিউরিং দ্য ট্যাক্স পিরিয়ড। ট্যাক্স পিরিয়ড মানে একটা মাস। তো আপনি এটা মনে করেন নভেম্বর মাস, এই নভেম্বর মাসে যত আপনার ইনপুট পারচেস করছেন সেই টোটালটাই হবে আই। এই নভেম্বর মাসে আপনি যত সেল করছেন সেটা হবে এ। এই নভেম্বর মাসে আপনি যেই গুলার ক্ষেত্রে রিবেট পাবেন সেল করছেন সেটা হবে টি। কারণ তখন কি পার্সিয়াল আমরা কি তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিটের মধ্যে দেখাবো, এই ওই 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 কলামে দেখাবো রিটার্নে নাকি? ফার্স্টে তো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ফুল দেখাবেন। আমি বললাম যে এই যে আপনার এখানে কি বললাম, বললাম যে ফুলটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন। ওই ক্যালকুলেশন করে যতটুকু আপনি পান না সেটাকে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিবেন, তাইলেই তো রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে পার্সিয়াল ইনপুট ট্যাক্সটা আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যায় ঢুকবে, মানে যেটা পাবেন যতটুকু না সেটা, যতটুকু পাবেন না সেটা ইনক্রিজিং এ যাবে। প্রথমে এখানে তো টোটালটা আমার নেবেন, প্রথমে টোটালটা নেবেন, নেওয়ার পরে যেটার অ্যাডজাস্টমেন্ট দেওয়ার দরকার সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিবেন, শেষ। হচ্ছে না, আমি বলতেছি যে পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ধরেন আমরা যে অ্যামাউন্টটা পেলাম, এটা মানে এটা ইম্প্যাক্ট করবো কোথায়? এটা এটা মানে এটা ইন্টার দিব কোথায় স্যার অ্যামাউন্ট? আরে এইটা এন্ট্রি দেওয়ার জন্যই তো আমরা এই যে এই স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমরা বলছি কি, এখানে আমরা বলছি প্রথমে আপনি যেই টোটাল মাসের ইনপুট পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন সেই মাসে প্রথমে টোটাল ইনপুট ট্যাক্স ক্লেম নেবেন অ্যাজ পার আপনার সেকশন 46 এ যে যে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে সেটা রিবেট নেবেন। নেওয়ার পরে যখন আপনি পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করলেন আপনি কতটুকু পাবেন, তাইলে যতটুকু পাবেন তার বাইরে আপনি তো বাকিটা নিয়ে নিছেন, তাহলে ওইটার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন, তাহলে তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। একবার ফুল রিবেট নিলেন, একবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিলেন, আলটিমেটলি তো দুইটা যোগ বিয়োগে নেট হয়ে গেল। মানে এটাই স্যার, মানে পার্সিয়ালটা বের করা ইম্প্যাক্টটা হবে ইনক্রিজ বা হ্যাঁ, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইমপ্যাক্ট তো নেট হবে এরপরে, মানে যেটা আপনি পাবেন না সেটা তো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যাবে। মানে পার্সিয়াল দিয়ে আমি যেটা পাবো এটা বের হবে, বাট যেটা পাবো না ওইটা আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিই। রাইট। আরেকটা জিনিস বলছিলেন টি বাই এর বের করার ক্ষেত্রে কি জানি স্যার এক্সক্লুডিং হবে সেটা বলছিলেন, বলে ওই যে আপনি এক্সক্লুডিং এটা এক্সক্লুডিং হবে যে আপনি ইনপুট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে ব্যাট পে করতেছেন না, একবার আউটপুট দেখেন একবার ইনপুট দেখেন। এটা এটা একবার রিবেট দেখান একবার আউটপুট দেখান, যেটা আমরা আগে বলে আসছিলাম। সো ওই এলিমেন্টটা এই ক্যালকুলেশনসে আসবে না, ওইটা এটা টোটালি এক্সক্লুড। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। একটা স্যার স্যার এই ওই মুহূর্তে যে একটু এখন হলো এটা এক্সাম্পল। হ্যাঁ সরি, আপনি কি কোশ্চেন করতেছিলেন আরেকজন? স্যার ওই যে 9.90 উপরে হলে তাইলে আমি এটাকে 1 ধরে মানে ফুলটাই ক্রেডিট নিতে পারবো। হ্যাঁ, আর কারণ যদি এই পয়েন্ট যখন রেজাল্টটা 0.90 উপরে হবে, তার মানে কি আপনি এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি যা সেল করেন তার 90%-এর উপরের ক্ষেত্রে আপনি রেয়াত পান, সেই জন্য আপনি ফুলটা পাবেন। 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে আপনি কি পাবেন? ফুলটা রিবেট পাবেন। আর যদি এটা রেজাল্ট 0.10 নিচে হয়, তার মানে এটা বোঝাবে আপনি মাত্র 10% সাপ্লাই করেন, যেটার ক্ষেত্রে রেয়াত ক্লেম করতে পারেন।
তো সেই ক্ষেত্রে জিরো হয়ে যাবে, তার মানে আপনি কোনো ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না। বুঝাইতে পারছি? এই দুইটা হইলে, আর বাকিটা হইলে অ্যাজ ইট ইজ যেটা হবে সেটা। স্যার তাহলে স্যার আমার যদি আউটপুট ব্যাট যদি স্যার 5% হয়, তাহলে তো আমি কি স্যার ইনপুট ট্যাক্স ক্রেডিটটা স্যার মানে স্যার পার্সিয়ালটা পাবো? 5% হলে পাবেন কেন? এতক্ষণ আমি কি বললাম? না স্যার 5% হবে না। স্যার যদি স্যার স্যার ফাইভ স্যার আমি বলতেছি স্যার যদি আউটপুট ব্যাটের যদি স্যার 7.5% হয়, তখন কি স্যার তাহলে তো স্যার পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা তো কি না, পার্শিয়াল পাইতেছে? ইনপুট ট্যাক্স তো এইভাবে পাবেন না, আপনারা তো মনে হয় ক্লাস খেয়ালই করেন না। আমি বলছি কি পার্শিয়াল ইনপুট ট্যাক্স তখন পাবেন যখন আপনার ভেরিয়াস রেট অ্যাপ্লিকেবল হয়, আউট অফ দ্যাট যখন আপনি 15% সাপ্লাইও থাকে অথবা এক্সপোর্ট থাকে, তাহলে আপনি রিবেট পান কখন? 15% সাপ্লাইয়ের এগেইনস্টে, যখন আউটপুট ব্যাট 15% হয় অথবা এক্সপোর্ট হয়। তো আপনি এই দুইটার ক্ষেত্রে যেহেতু রিবেট পান আর অন্যান্য ক্ষেত্রে পান না, তখনই আপনার পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের কোশ্চেনটা আসবে। আপনি যদি 5% দেন, তাহলে তো ওই ক্ষেত্রে রিবেটই পান না, তো পার্শিয়াল কোশ্চেনের কথা আসবে কোথায় থেকে? যখন পাবো তখন পার্সিয়াল দরকার। হ্যাঁ, কারণ ওখানে তো আপনি অ্যাপ্লিকেবলই না, মানে এন্টাইটেলডই না ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য। ইনপুট ট্যাক্স ক্রেডিটের সত্যই তো হলো আপনি যখন সেল করবেন, মানে আউটপুটে আইদার 15% থাকতে হবে অথবা এক্সপোর্টের ক্ষেত্রে জিরো থাকতে হবে। তা আপনি পে করতেছেন 5%, তো সেখানে তো ইনপুট ট্যাক্স ক্রেডিটের কোশ্চেনই নাই। জি স্যার, জি স্যার। সো আমরা ওই ফর্মুলাটা ইউজ করে যদি দেখি, এই যে দেখেন এখানে একটা আপনার এই এক্সাম্পল দেওয়া আছে যে সাপোজ যদি কোনো একটা ট্যাক্স পিরিয়ডে আপনি ধরে নেন যে ঠিক আছে আপনার এক্সাম্পটেড সাপ্লাই 20,000 আর ট্যাক্সেবল সাপ্লাই হলো 60,000, তাহলে টোটাল সাপ্লাই হলো আপনার 80,000। দেখেন এই টোটাল সাপ্লাই আমরা দুইটা যোগ করে 80,000 পাইছি, এ পাইলাম। আর যেটা ট্যাক্সেবল মানে এটার এগেইনস্টে আপনার রেয়াত পাবো 15%, সেটা আমরা ধরে নিয়েছি টি। আর আপনার তাহলে টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট আমি ওই মাসে দেখা গেলো যে 7,500। তাহলে আমার পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কোনটা হবে? আই মাল্টিপ্লাই বাই টি বাই এ। এটা করলে দেখা যায় যে ফর্মুলা ইউজ করলে 5,625 টাকা আমি পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো আউট অফ 7,500। তাইলে আমি কোনটা পাবো না? 7,500 থেকে আপনার 5,625 বাদ দিলে যে রিমেনিং অ্যামাউন্টটা থাকবে সেটা আমি পাবো না। তাহলে সেটা যদি না পাই তাহলে সেটাকে আমি কি দেখাবো? সেটাকে আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিব, কারণ ওই টাকাটা আমি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবো না। তো এই বেসিসে আপনার এই টোটাল ফর্মুলাটা এবং ক্যালকুলেশনটা রান করবে। এখন কোশ্চেনটা হলো যে আপনার এই যে পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটটা, সেটা আমরা কিভাবে নিচ্ছি? সেটা নিচ্ছি মান্থ বেসিসে। তো মান্থ জি স্যার। বেসিসে নেওয়ার কারণে কি হবে, এটা একুরেট হবে না, কোনো মাসে বেশি কোনো মাসে কম। তো এই জন্য আপনাকে এই মান্থ বেসিসে নেওয়ার পরেও আপনাকে বছর শেষে এটাকে এক বছরের বেসিসে ক্যালকুলেশন করতে হবে। যে ফর্মুলাটা আমরা মান্থ বেসিসে ইউজ করছি, সেই একই ফর্মুলা এক বছরের ডেটা মানে ক্যালেন্ডার মান্থের ডেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে যেমন দেখেন এই যে মান্থ নিয়ে যদি করি যে প্রত্যেক মাসে আমরা এই মাসে দেখলাম 5,625 পাই, এইভাবে এইভাবে দেখা গেল যে 1,00,000 টাকা। আর আমি যদি অ্যাজ এ হোল ফর্মুলাটা একটা বছরের জন্য মানে ক্যালেন্ডার ইয়ারের জন্য ক্যালকুলেশন করি, তখন দেখা গেল যে এখানে হয়ে গেল 1,10,000 টাকা। তাহলে এই দুইটা যে ডিফারেন্স, যে আমি মান্থ বেসিসে 12 মাসের যোগফল আর আমি একসাথে ফর্মুলাটা ইউজ করে 12 মাসের যেই রেজাল্ট, সেই রেজাল্টের ক্ষেত্রে আপনার এখানে ইনক্রিজিং এর যদি আপনার এই বেশি হয়, এই দুইটার রেজাল্ট যদি আপনার কি হয় পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যদি নেগেটিভ হয় তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। এবং এই অ্যাডজাস্টমেন্ট আমরা দিতে পারবো তৃতীয় ট্যাক্স পিরিয়ডে। সাপোজ আপনার একটা ক্যালেন্ডার ইয়ার শেষ হওয়ার পরে তৃতীয় ট্যাক্স পিরিয়ড কোনটা আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে দিতে পারবো, সাবজেক্ট টু আপনার ডিটারমিন বাই কমিশনার। তো তার মানেটা হলো যে আপনি যে মাসে মাসে যেই ইনপুট ট্যাক্স ক্রেডিটের অ্যাডজাস্টমেন্টটা দিতেছেন পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিটের, সেইটা আপনি ক্যালেন্ডার ইয়ার কনসিডার করে আপনাকে আবার 12 মানে এক বছরের ডেটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। করার পরে এটা রেজাল্টের বেসিসে যেটা হবে সেই অ্যাডজাস্টমেন্টটা আইদার ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দিতে হবে আপনার তৃতীয় ট্যাক্স পিরিয়ডে আফটার এন্ড অফ দ্য ক্যালেন্ডার ইয়ার, যেটা আপনার ডিটারমাইন করবে বাই কমিশনার। তো এই হলো আপনার প্রভিশনস রিলেটেড টু ইনপুট ট্যাক্স ক্রেডিট, পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখানে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, নাইলে আমাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট রিলেটেড প্রভিশনস শেষ।
নো কোশ্চেন? ওকে, দেন আমরা চলে যাব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখানে আমরা, আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা প্রথমেই আমরা ফার্স্ট ক্লাসের দিকে আমরা ডিসকাশন করেছিলাম যে টোটাল ব্যাটের যে প্রভিশনস গুলো আছে, এই প্রভিশনস গুলাকে টোটালটাকে 4টা বাকেটে নিয়ে আপনার মাস শেষে নেট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করা হয়। 4টা বাকেট মানে কি? একটা বাকেট হলো আউটপুট, মানে আপনার সাপ্লাই বা সেলস, হ্যাঁ, সেলস এর এগেইনস্টে ব্যাট থাকে, আপনার সাপ্লিমেন্টারি ডিউটি থাকে, সেটা একটা বাকেট আউটপুট। আরেকটা কি? ইনপুট, ইনপুট ট্যাক্স ক্রেডিট, যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম। তারপর আরেকটা থাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যেগুলা লাইবিলিটি আপনাকে ইনক্রিজ করে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে ট্রানজেকশন গুলো আপনার লাইবিলিটি ডিক্রিজ করে সেটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই 4টার যোগ বিয়োগের রেজাল্টটাই হলো নেট ট্যাক্স লাইবিলিটি। সো ব্যাটের টোটাল যেই প্রভিশনস, এই প্রভিশনসটা এই 4টার মধ্যেই চলে আসে, সবগুলো প্রভিশন যদি আমরা ক্যাটাগরাইজ করি। তো আমরা আউটপুট নিয়ে টোটালি ডিসকাশন করেছি, ইনপুট নিয়ে টোটালি ডিসকাশন করেছি, তাহলে ডিসকাশন বাদ রয়ে গেছে আমাদের কি? দুইটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যদি দেখি, সো এই আউটপুট অথবা ইনপুট ট্যাক্স ক্রেডিটের মতো করে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের অত বড় প্রভিশনস আপনার আইনে নাই। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রভিশনসটা খুব সহজ। সহজ মানে দুইটার ক্ষেত্রে দুইটা ডেফিনেশন দেওয়া আছে, কোনগুলা কোন কোন ট্রানজেকশন গুলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, আবার কোন কোন ট্রানজেকশন গুলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। সো একটা ডেফিনেশন সেকশন 2 এ দুইটা ডেফিনেশন দেওয়া আছে, একটা হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশন, একটা হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডেফিনেশন। এছাড়া এই টোটাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা আপনার ডিফাইন করা আছে হলো আপনার সেকশন 45 এ, যেহেতু বলছে হলো আপনার নেট ট্যাক্স লায়াবিলিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেইটা, এবং এই সেকশন 45 এ আপনার 4টা যোগ বিয়োগের যে রেজাল্টটা সেটা ডিফাইন করা আছে নেট ট্যাক্স লায়াবিলিটির, এবং সেকশন 48 এ এই অ্যাডজাস্টমেন্ট কিভাবে নিতে হবে সেইটার প্রভিশন ডিফাইন ডেসক্রাইব করা আছে, ওনলি ওই দুইটা সংজ্ঞার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেটা দিয়েই। সো আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডিটেইলড আর কোনো প্রভিশনস নাই এক্সেপ্ট ডেফিনেশন। এই ডেফিনেশনের রিফ্লেকশনটা হয়েছে সেকশন 45 এ নেট ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনস এর ক্ষেত্রে, অ্যাজ ওয়েল এজ সেকশন 48 এ যে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে দিতে হবে, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার যে এলিমেন্ট গুলো সেগুলো আপনার সেকশন 48 এ ডিফাইন করা আছে। তো এটার ক্ষেত্রে যেহেতু ক্রোনোলজিক্যালি আসে আউটপুট, দেন ইনপুট ট্যাক্স ক্রেডিট, দেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সো এখন আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে ডিসকাশন করব। সো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে ডিসকাশনের ক্ষেত্রে যদি দেখি ডেফিনেশনটা, ওখানে এই ডেফিনেশনে আপনার 10টা এলিমেন্ট আছে। একটা বলা আছে ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং, মানে হলো আপনি ব্যাড ডিডাকশন করছেন। সো ব্যাড ডিডাকশন করলে একটা ট্রানজেকশন থেকে এই ব্যাডটা আপনাকে কি করতে হবে? ডিপোজিট করতে হবে। সো আপনার রেসপন্সিবিলিটি, তার মানে আপনার লায়াবিলিটি ইনক্রিজ হচ্ছে, সেই জন্য এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশনে আসছে। তারপরে আপনার রিকোয়ার্ড ফর অ্যানুয়াল রিক্যালকুলেশনস, আপনার ওই যে আমরা পার্শিয়াল ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে দেখছি যে ইয়ারলি একটা অ্যাডজাস্টমেন্ট হবে, এটা আইদার বেসড অন দ্য রেজাল্ট, আইদার ইনক্রিজিং অথবা ডিক্রিজিং, সেই জন্য এখানে আসছে বেসড অন দ্য ট্রানজেকশন, সেটা ইনক্রিজিং হইলে তাহলে অ্যানুয়াল রিক্যালকুলেশন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। তৃতীয়টা হচ্ছে ইফ পেমেন্ট ইজ নট মেড থ্রু ব্যাংকিং মিডিয়াম, এটা আমরা ডিসকাস করেছিলাম যে ব্যাংকিং চ্যানেলে যদি পেমেন্ট না করা হয়, 1 লাখ টাকার উপরে যদি ট্রানজেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্টে টোটালটা ইনপুট ট্যাক্স ক্লেম করতে হবে, দেন রিলেটেড পার্টের অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে, সেটা এখানে চলে আসছে। ফর গুডস পোর্ট টু এ প্রাইভেট ইউজ, এটা নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, এখনো ডিসকাস করে নেই। অন বিং রেজিস্টার্ড, রেজিস্ট্রেশন নেওয়ার পরে যদি আপনার কোনো লাইবিলিটি ক্রিয়েট হয়, সেটা হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আসবে। অন ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন সেম, আপনার ক্যান্সেল করার জন্য যদি কোনো লাইবিলিটির আপনার ক্রিয়েট হয় তাহলে সেটা এখানে আসবে। পরে চেঞ্জেস ইন ব্যাট রেট, ব্যাটের রেট যদি চেঞ্জ হয়, সাপোজ এখন 5% আছে হঠাৎ করে 10% হয়ে গেল, তাহলে সেটার জন্য যদি আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট দিতে হয় সেইটা। ফর লেস পেড ব্যাট ইন আর্লিয়ার ট্যাক্স পিরিয়ড, পূর্ববর্তী, মনে করেন এটা নভেম্বর মাস, হয়তো প্রিভিয়াস ট্যাক্স পিরিয়ডে মনে করেন জুনে আপনি 100 টাকা দেওয়ার কথা দিচ্ছেন, 80 টাকা 20 টাকা কম দিচ্ছেন, সেটা আপনার ডিসক্লোজের জন্য, যেহেতু এটা আপনি দেন নাই তাহলে লাইবিলিটি ইনক্রিজ করবে, সো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তারপরে ফর দ্য পেমেন্ট অফ এনি ইন্টারেস্ট, মনিটারি পেনাল্টি,
ফাইন ফি এরিয়া ট্যাক্স এগুলোর জন্য যদি আপনার লায়াবিলিটি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এবং লাস্টেরটা বলা আছে এনি আদার প্রেসক্রাইব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যদি এগুলা ছাড়া আইনে কোথাও কোনো প্রেসক্রাইব করা থাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট তাহলে সেটাও এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ডেফিনেশনে আসবে। তো এগুলার মধ্যে আপনার এই হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এরকম একটা ডেফিনেশন আছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের, সেটা আমরা সাবসিকুয়েন্টলি যাব। এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা পার্ট হলো ইন রেসপেক্ট অফ উইথহোল্ডিং ট্যাক্স, মানে আপনি ব্যাট ডিডাক্ট করছেন সেই ক্ষেত্রে আপনার টাকাটা জমা দিতে হবে, জমা দেন নাই যেহেতু ডিডাক্ট করে আপনার কন্ট্রোলে আছে কাস্টডিতে, সো ইউ আর আপনার লায়াবিলিটি ইনক্রিজ করবে। সো এই এখন আমরা ডিসকাস করব উইথহোল্ডিং ব্যাট মানে ব্যাট ডিডাকশনের সোর্স। সো ব্যাট ডিডাকশনের সোর্স এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের পার্ট বিদায়, সো আমাদের ডিসকাশনটা হবে ব্যাট ডিডাকশনের সোর্স। সো ব্যাট ডিডাকশনের সোর্সের ক্ষেত্রে যদি আমরা যাই, প্রথমেই যদি যাই যে কয়েকটা পয়েন্ট আছে, যদি আমরা এটাকে ক্যাটাগরাইজ করি যে চারটা, যেমন ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে যেমন আমরা একটা টোটাল ফ্লো চার্ট দেখছি, সো উইথহোল্ডিং ব্যাটের ক্ষেত্রে আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি তাহলে প্রথমটা চলে আসে যে আপনাকে কাটতে হবে ডিডাকশন, যে আপনি পার্টিকুলার ক্ষেত্রে ডিডাকশন অফ ব্যাট এর সোর্স অন স্পেসিফাইড সাপ্লাইস এট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট টু সাপ্লায়ার। তো সাপ্লায়ারকে যখন আপনি পেমেন্ট করবেন স্পেসিফাইড আপনার সাপ্লাইস, যে সব ক্ষেত্রে না, যে ক্ষেত্রে আপনার ডেসক্রাইব করা আছে যে আপনাকে এই ধরনের ট্রানজাকশনসে ডিডাকশন করতে হবে, শুধুমাত্র ওই স্পেসিফাইড ট্রানজাকশনস এর ক্ষেত্রে ইউ আর অ্যালাউড ফর ডিডাকশন। তাহলে ফার্স্ট হলো ডিডাকশন, সেকেন্ড হলো ডিডাকশনের পরে আপনার কি ডিসচার্জ অফ বিডিএস লায়াবিলিটি থ্রু ট্রেজারি ডিপোজিট, এই যে আপনি কাটলেন, কাটার পর আপনার রেসপন্সিবিলিটি এই অ্যামাউন্টটা গভর্নমেন্ট ট্রেজারিতে ডিপোজিট করা। ফাইন, ডিপোজিট করার পরে তৃতীয় রেসপন্সিবিলিটি হলো যে আপনার সার্টিফিকেট ইস্যু করা, উইথহোল্ডিং বিএটি সার্টিফিকেট সরি উইদিন প্রেসক্রাইব টাইম টু বি ইস্যুড টু দ্য সাপ্লায়ার, যে আপনি কাটলেন, জমা দিলেন, তারপর যার কাছ থেকে কাটলেন তাকে প্রেসক্রাইব ফর্মে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে হবে। সার্টিফিকেট ইস্যু করার পরে লাস্ট কাজটা কি? লাস্ট কাজটা হলো আপনার ব্যাটের রিটার্নে এটাকে প্রপারলি ডিসক্লোজ করা এজ এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো এই হলো টোটালি আপনার ফ্লোটা, কিভাবে যেভাবে আপনার এই বিডিএস এর টোটাল আপনার কাটা টু ডিপোজিট এবং রিপোর্টিং পর্যন্ত সেই ফ্লোটা সেই ফ্লোটা আমরা এখানে ডিসকাস করলাম। তাহলে প্রথম এই যে ডিসকাশন করলাম, তাহলে প্রথম কোশ্চেনটা চলে আসবে, দুইটা কোশ্চেন প্রথম চলে আসে। একটা কোশ্চেন হলো আপনার কে কে কাটবে, মানে কারা কারা রেসপন্সিবল, কার এই অথরিটি দেওয়া আছে, আরটা হলো কোন ক্ষেত্রে কাটবে এবং কোন ক্ষেত্রে যখন কাটবে রেটটা কি হবে। তাহলে ওইটা আমরা তৃতীয় পার্ট পরে যাচ্ছি। প্রথম পার্ট হলো উইথহোল্ডিং এন্টিটি, যে কারা কারা আপনার রেসপন্সিবল টু ডিডাক্ট বিএটি এর সোর্স। সো আপনার গভর্নমেন্ট এন্টিটি, এবং গভর্নমেন্ট এন্টিটির ক্ষেত্রে যদি দেখি, গভর্নমেন্ট এন্টিটির একটা ডেফিনেশনও আছে, যেখানে এটাকে এক্সটেন্ডেড করা হয়েছে সেকশন 2 এর ক্লজ 93 তে, যে কারা কারা গভর্নমেন্ট অথরিটি হবে। যে আপনার তাহলে ফার্স্টে গেল গভর্নমেন্ট এন্টিটি, সেকেন্ড গুলো লিমিটেড কোম্পানি, এটা প্রাইভেটও হতে পারে পাবলিক হতে পারে, থার্ড হলো এডুকেশনাল ইনস্টিটিউশন অফ সেকেন্ডারি লেভেল অর অ্যাবাভ, ফোর্থ হলো এনজিও, আপনার যারা অ্যাপ্রুভ বাই এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অর ডাইরেক্টর জেনারেল অফ সোশ্যাল ওয়েলফেয়ার। দেন আপনার এটা নতুন অ্যাড হয়েছে এই বছর, আপনার এনি পার্সন অর অর্গানাইজেশন হ্যাভিং অ্যানুয়াল টার্নওভার এক্সিডিং আপনার 10 কোটি, যেসব আপনার অর্গানাইজেশনের যেই সব অর্গানাইজেশন আপনার অ্যানুয়াল টার্নওভার 10 কোটি টাকা এক্সিড করে, তারাই উইথহোল্ডিং এন্টিটিতে আসতেছে। বেসিক্যালি এটা প্রপ্রাইটরশিপ হইতে পারে, পার্টনারশিপ হইতে পারে, কারণ যেহেতু এনে বলা আছে এনি পার্সোনাল অর্গানাইজেশন। এবং লাস্ট হলো ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অর সিমিলার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরাই হলো আপনার রেসপন্সিবল টু ডিডাক্ট বিএটি এর সোর্স। অন্য কোনো অথরিটি এর বাইরে যদি থাকে, দে আর নট রেসপন্সিবল টু ডিডাক্ট বিএটি এর সোর্স এট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট। তাহলে এখন কোশ্চেন আসতে পারে, যদি আমার ডিডাকশনের ক্ষমতা না থাকে তাহলে আমি কি করব? যার আছে সে ব্যাট কেটে দিবে, আর যার নাই ডিডাকশন সে ব্যাট কাটবে না, সে টোটাল অ্যামাউন্টটাই কাকে দিবে? তার সাপ্লায়ার যে সাপ্লাই দিছে তাকে পে করে দিবে। সো আপনার এখন যদি দেখি দুইটা আপনার স্পেসিফিক পয়েন্ট আছে, যে আপনার যদিও প্র্যাকটিক্যালি আপনার এই পয়েন্টগুলা ইগনোর করা হয়, যেমন একটা আছে যে উইদাউট গেটিং ট্যাক্স ইনভয়েস ফ্রম দ্য সাপ্লায়ার, সাপ্লাই শ্যাল নট বি টেকেন as well as payment shall not be made. দ্বিতীয় পয়েন্ট বলছে if supply receiver gets supply from unregistered or non-enlisted supplier,
সাপ্লাই রিসিভার শ্যাল বি রেসপন্সিবল ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেবল প্যাট। সো এখানে একটা পয়েন্ট বলছে যে যদি কেউ ট্যাক্স ইনভয়েস না দেয় তাহলে তার কাছ থেকে সাপ্লাই নিতেও পারবো না এবং পেমেন্টও করতে পারবো না। তো এটা একটা প্রভিশনস আছে। তাহলে এখন এই প্রভিশনসটা যদি আমি কমপ্লাই করতে চাই তাহলে দেখা যাবে যে আমি অনেক ক্ষেত্রেই আমার কোনো গুডস আমি পারচেস করতে পারবো না। কারণ অনেক ক্ষেত্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারের বেসিসে দেখা যায় যে যে কি হয় না, যে অনেক ট্যাক্স ইনভয়েস ইস্যু করে না। সো আমি যদি ল বাই দিতে চাই তাহলে অ্যাজ পার দ্য ল ইজ ভেরি ক্লিয়ার যে যদি যে রেজিস্টার্ড পারসন তার কাছ থেকে যদি আমি পারচেস করি সে যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু না করে তাহলে তার কাছ থেকে আমি পারচেস করতে পারবো না এবং পেমেন্টও করতে পারবো না। কিন্তু এট দ্য সেম টাইম রাইট সাইডের যে বক্সটা এখানে আবার বলছে যে যার যদি আনরেজিস্টার্ড পারসনের কাছ থেকে পারচেস করি তাইলে আমি কি করতে পারবো, আমি ব্যাটটা পে করে দিব। সাপ্লাই রিসিভার যদি রেসপন্সিবিলিটি নেয় ফর পেমেন্ট অফ ব্যাট তাহলে করা যাবে। তাহলে একটা ক্ষেত্রে হলো যে আমি রেজিস্টার্ড পারসন থেকে ট্যাক্স ইনভয়েস ছাড়া কোনো কিছু পারচেস করতে পারবো না, পেমেন্ট করতে পারবো না। আরেকটা ক্ষেত্রে বলছে যারা আনরেজিস্টার্ড তার কাছ থেকে আমি পারচেস করতে পারবো, শর্ত হলো আমি ওইটা রেসপেক্টিভ বিএটি অ্যামাউন্টটা কববেটকে পে করে দিব। দেন আপনার রেট কার ক্ষেত্রে এবং রেট। সো কার ক্ষেত্রে এবং রেটটা যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে আমাদেরকে এখানে দুইটা ভাগে ভাগ করতে হবে। তাহলে কি দুইটা ভাগে ভাগ করতে হবে, যে যে ট্রানজেকশনটা হচ্ছে সেই ট্রানজেকশনটা কি রিলেটেড উইথ গুডস অর রিলেটেড উইথ সার্ভিস। তাহলে রিলেটেড উইথ গুডস ছিল এক ধরনের প্রভিশনস, রিলেটেড উইথ সার্ভিস এর এক ধরনের প্রভিশনস। তো প্রথম আমরা দেখব যে যদি দেখি যে না আমি যে ট্রানজেকশনটা করতেছি মানে আমি একটা সার্ভিস পারচেস করছি এখন আমি পেমেন্ট করতেছি, তো এটা কিসের এগেইনস্টে, এগেইনস্ট সার্ভিস। তো তার ক্ষেত্রে কি কন্ডিশনস আছে। আবার একটা কন্ডিশন হতে পারে যে না আমি পেমেন্ট করতেছি, কেন পেমেন্ট করতেছি, আমি গুডস পারচেস করছি, তাহলে তার ক্ষেত্রে কি কি আপনার কন্ডিশনস হতে পারে ডিডাকশনের, সেই দুইটা দেখবো। তার মানে হলো প্রথম আমরা দেখলাম ও আর রেসপন্সিবল টু ডিডাক্ট বিএটি, দ্বিতীয় এখন আমরা দেখব যে যে কাটবে তাকে রেসপন্সিবিলিটি দেওয়া আছে সে যখন পারচেস করবে, গুডস পারচেস করে এগেইনস্টে পেমেন্ট করলে কি রেসপন্সিবিলিটি কখন কাটবে, অথবা যদি সার্ভিস পারচেস করে তাহলে সার্ভিসের এগেইনস্টে পেমেন্টের ক্ষেত্রে কি রেসপন্সিবিলিটি কখন কাটবে এবং কাটলে রেটটা কি। তো সেই হিসাবে যদি আমরা ক্যাটাগরাইজ করে প্রথম সার্ভিস আপনার ট্রানজেকশন মানে আপনি পারচেস করেন সার্ভিস, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি যাই তাহলে সার্ভিসেস এর ক্ষেত্রে দেখবো যে একটা বিশাল লিস্ট আছে। আপনারা যদি বিডিএস এর এসআরওটাও দেখেন তাহলে দেখবেন যে ওখানে একটা লিস্ট আছে, ওই লিস্টে 43টা সার্ভিস সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে 43টা আছে। আর যদি আমি পয়েন্ট টু পয়েন্ট গুনি এখানে এই 43টার আন্ডারে আরো কয়েকটা এডিশনাল সার্ভিস আছে, বাট সিরিয়াল নাম্বার বেসিসে ধরলে 43টা সার্ভিস আছে। তো 43টা সার্ভিসের ক্ষেত্রে যদি আমার ম্যান্ডেটরি ডিডাকশন করতে হবে। অনেকের কনসেপচুয়ালি প্রবলেম আছে যে ওই যে সার্ভিস প্রোভাইডার সে তো ট্যাক্স ইনভয়েস দিছে তাহলে আমি কেন কাটবো। ট্যাক্স ইনভয়েস দেওয়াটা হলো অ্যাজ পার ল ম্যান্ডেটরি জিনিস। কারণ কোন রেজিস্টার্ড পারসন যখন কোনো সাপ্লাই করে থাকবে ওই সাপ্লাইটা আপনার অবশ্যই হবে সাপোর্টেড বাই ট্যাক্স ইনভয়েস। তো ট্যাক্স ইনভয়েস আপনার ইট ইজ দ্য কমন প্রভিশনস টু ইস্যু টু দ্য বায়ার এট দ্য টাইম অফ সাপ্লাই অফ গুডস অথবা সার্ভিস। কিন্তু আমার কি ট্যাক্স ইনভয়েস দিছি বিধায় আমি কাটবো না, সেটা কোনো আপনার ল কোথাও নাই, এই আইনে কোথাও নাই। এই আইনের ক্ষেত্রে সার্ভিসেস এর ক্ষেত্রে ভেরি ক্লিয়ার পয়েন্ট হলো যে আপনার যে 43টা সার্ভিস ডেসক্রাইব করা আছে তাদের কাছ থেকে ওই পার্টিকুলার সার্ভিস পারচেস করার এগেইনস্টে যদি পেমেন্ট করা হয় তখন ম্যান্ডেটরিলি ব্যাড ডিডাক্ট করতে হবে, ডানে বামে টাকানোর কোনো সুযোগ নাই, ম্যান্ডেটরিলি ব্যাড ডিডাকশন করতে হবে। একটা পয়েন্ট। যেই সার্ভিসেস এর ক্ষেত্রে ওই 43টা ছাড়া অন্য কোনো সার্ভিসেস এর ক্ষেত্রে যদি আপনার ট্যাক্স ইনভয়েস দিয়ে সার্ভিস সাপ্লাই দেয় তাহলে কোনো বিডিএস হবে না। যদি ট্যাক্স ইনভয়েস দিয়ে না দেয় তাহলে কিন্তু কোশ্চেন চলে আসবে বিডিএস এর। তৃতীয় পয়েন্ট। তৃতীয়টা হলো কোন এক্সাম্পটেড সার্ভিস অথবা জিরো রেটেড সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার কোনো বিডিএস হবে না। এগেইনস্ট সার্ভিস। তো তিনটা জিনিস আমি যদি সার্ভিসটাকে ডেসক্রাইব করতে চাই, সার্ভিসটাতে 43টা সার্ভিসেস এর ক্ষেত্রে যেখানে ডিফাইন করা আছে আমরা যদি দেখি আপনারা জানার কথা 43টা সার্ভিস যেটা বিডিএস এর এসআরওতে আছে, এই 43টার এগেইনস্টে আপনাকে কি করতে হবে, ম্যান্ডেটরিলি ডিডাক্ট করতে হবে, ডাইনে বামে টাকানোর কোনো সুযোগ নাই। এক।
43টার বাইরে অন্য কোনো সার্ভিস যখন আপনি পারচেস করবেন, তখন যদি যার কাছ থেকে পারচেস করবেন ওই মানে সার্ভিস সেলার যদি আপনাকে ট্যাক্স ইনভয়েস সহ সার্ভিস প্রোভাইড করে, তাইলে আপনি তার কাছ থেকে ডিডাকশনের রেসপন্সিবিলিটি নাই। তৃতীয়টা হলো যদি আপনি এক্সেম্পটেড অথবা জিরো রেটেড সার্ভিস পারচেস করেন, তার ক্ষেত্রে আপনার ডিডাকশনের কোনো রেসপন্সিবিলিটি নাই। এখন এই যে 43টার ক্ষেত্রে আমরা ম্যান্ডেটরিলি ডিডাকশনের কথা বললাম, তার মধ্যে 3টা সার্ভিসেস এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে একটা শর্ততে। 3টা সার্ভিস কি? একটা সার্ভিস হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট, এই যে এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সি যেটা আছে সেটার ক্ষেত্রে। আরেকটার ক্ষেত্রে আছে আপনার এই যে ফার্নিচার, এই যে ফার্নিচার ডিস্ট্রিবিউশন সেন্টার। আরেকটার ক্ষেত্রে আছে আপনার প্রোগ্রাম প্রোভাইডার বাই টেলিভিশন এন্ড ব্রডকাস্টিং মিডিয়াম। এই 3টার ক্ষেত্রে কি শর্ত? এই 3টার ক্ষেত্রে শর্ত হলো ইফ অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম, program supplier by a television and online broadcasting medium, and furniture manufacturer provides tax invoice from the respective RO charging আপনার 15% VAT, there is no BDS। তার মানে এই 3 ধরনের সার্ভিস প্রোভাইডার যদি কোনো ট্যাক্স ইনভয়েস ইস্যু করে যেটা অ্যাটাস্টেড বাই দ্য রেসপেক্টিভ রেভিনিউ অফিসার এবং 15% VAT পে করে ওই সার্ভিস প্রোভাইডাররা, তখন এই 43-এর মধ্যে 3টা ক্ষেত্রে বিডিএস হবে না। তার মানে প্রথমে আমরা বলছি 43টা, তার থেকে 3টাকে আমরা বাদ দিয়ে দিতেছি যদি শর্ত ফুলফিল করে, তাহলে বাকি 40টার ক্ষেত্রে আর কোনো শর্ত নাই, ম্যান্ডেটরি ডিডাকশন হবে। তার মানে প্রথম আমরা চিন্তা করব 43টা, 43টার বাইরে থেকে যখন দেখবো যে 3টার ক্ষেত্রে শর্ত আছে, এই শর্ত ফুলফিল করে 3টার ক্ষেত্রে ডিডাকশন হবে না, আর বাকি 40টার ক্ষেত্রে কিন্তু আর কোনো শর্ত নাই, অলওয়েজ ম্যান্ডেটরি ডিডাকশন। তাহলে এইগুলো আপনার সার্ভিসেস এর ক্ষেত্রে। এই সার্ভিসেস এর ক্ষেত্রে 43টার যে সার্ভিসের লিস্ট দেওয়া আছে, এইগুলোর ক্ষেত্রে ডিটেল ডিসকাশন আমার করার দরকার নাই, যে যেই সার্ভিস দেওয়া আছে তার এগেইনস্টে যে রেট আছে সেই বেসিসে অ্যাপ্লিকেবল হবে। শুধু আমি 3টা সার্ভিস নিয়ে কথা বলবো। একটা সার্ভিস হলো আপনার ফার্নিচার। ফার্নিচারের ক্ষেত্রে যদি দেখেন যে ফার্নিচারের ক্ষেত্রে আপনার 2টা ভাগে ভাগ করা হয়েছে, এবং 2টা ক্ষেত্রে ভাগ করে একটাতে বলা হয়েছে 7.5, একটাতে বলা হয়েছে 7.5। তাহলে এখন আপনার আবার কোশ্চেন আসতে পারে যে ওখানে ফার্নিচারের ক্ষেত্রে বলছে যে কাটবে না যদি 15% হারে সে ট্যাক্স ইনভয়েস দেয় যে 15%, তাহলে এখানে আবার বলা আছে 7.5, তাহলে 15% কেন আমি যাব, একটা কোশ্চেন আসতে পারে। এই যে ফার্নিচারের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন সেন্টারের ক্ষেত্রে 2টা ভাগ করা হয়েছে, এই ভাগটাকে 2টা ভাগে নেওয়া হয়েছে, একটা হলো ম্যানুফ্যাকচারিং স্টেজ, একটা হলো ডিস্ট্রিবিউশন স্টেজ। ম্যানুফ্যাকচারিং স্টেজে আপনার একটা কন্ডিশন দেওয়া আছে VAT at the rate 15% in case of supply directly from factory of manufacturer to the consumer। আর ডিস্ট্রিবিউশন লেভেলে বা শোরুম স্টেজে বলা হয়েছে সাবজেক্ট টু হ্যাভিং 7.5% VAT paid tax invoice at manufacturing stage, otherwise 15%। তার মানে আমি যদি এটাকে একটু ডেসক্রাইব করি, ওখানে আমরা দেখে আসছি যে 15% হারে ম্যানুফ্যাকচারার যদি ট্যাক্স ইনভয়েস অ্যাটাস্টেড ট্যাক্স ইনভয়েস আপনার প্রোভাইড করে, তাইলে যে কাটার জন্য রেসপন্সিবল সে ডিডাকশন করবে না। এখন এখানে এসে দেখতেছি এটাকে 2টা ভাগে স্প্লিট করা হয়েছে। কিভাবে, কেন? নরমালি আমরা যদি ফার্নিচার ডিস্ট্রিবিউশন সেন্টার দেখি কি হয়, আপনার যদি আমি একটা এক্সাম্পল দিই, হাতিলেরটা কি হয়, ফ্যাক্টরি থেকে তার শোরুমে আসে, রাইট? তার মানে ফ্যাক্টরি দেন শোরুম। তাহলে এখানে বলা হয়েছে যে ফ্যাক্টরি থেকে যখন শোরুমে আসবে 7.5, আবার শোরুম থেকে যখন বিক্রি হবে তখন 7.5, বাট ফ্যাক্টরি স্টেজে 7.5 দিয়েছে, তার মানে ডকুমেন্টস থাকতে হবে, তার মানে আলটিমেটলি 15%। এখন ফ্যাক্টরি থেকে হইতে পারে কি যে আমি গেলাম হাতিলের কারণ বাজার ব্রাঞ্চে, কারণ বাজার ব্রাঞ্চ আমার কাছ থেকে অর্ডারটা লাগলো, কিন্তু দেখা গেলো যে এই ফার্নিচারটা ডিরেক্টলি সাপ্লাই হয়েছে হাতিলের ফ্যাক্টরি থেকে, তখন কিন্তু আবার হাতিলের ফ্যাক্টরি যেহেতু ডিরেক্টলি সাপ্লাই হয়ে গেছে, তার মানে আপনার ওই শোরুমের 7.5% ব্যাট দেওয়ার এখানে সুযোগ নাই। তাহলে ওই ফ্যাক্টরি থেকে যখন আমাকে ডিরেক্টলি সাপ্লাই দিবে তখন 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে সাপ্লাই দিবে। তার মানে হলো আলটিমেটলি ফার্নিচারের ক্ষেত্রে রেট অফ ব্যাট 15ই, যদি 2 স্টেজ হয় 2 স্টেজে 7.5 করে 15 আসবে, আর যদি এক স্টেজ থেকে হয় তাহলে এক স্টেজ থেকে হলে 15% হবে। এই হলো ফার্নিচার।
দ্বিতীয়টা হলো আপনার H074, সেটা হলো আপনার সরি H072, সেটা হলো হিউম্যান রিসোর্সেস সাপ্লাই অর ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। এটার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি একটা রং কনসেপ্ট আছে। কিরকম, যে আমরা যদি দেখি যে থার্ড পার্টি সাপ্লায়ার যখন ম্যান পাওয়ার সাপ্লাই দেয়, তখন বিলটা যদি আমরা দেখি, বিলটা দুইটা ভাগে আসে। বিলটাতে দুইটা স্প্লিট থাকে। একটা হলো সাপোজ দেখা গেলো যে এমপ্লয়ি লেবার যতজন সাপ্লাই হয়েছে ওই যে রেট এগ্রিড ডেট সেই হিসাবে স্যালারিটাকে মেনশন করে, এটার সাথে অ্যাড করে ওই যে হিউম্যান রিসোর্স সাপ্লায়ার, হ্যাঁ, তার যে কমিশন 10% হলে 10%, যদি ধরে নিই স্যালারি হলো 100, কমিশন 10% তাহলে 100 এর উপরে 10, তাহলে দেন আপনার ইনভয়েস করে 110, রাইট? সো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। অনেক সময় আমরা দেখি বলতে চাই যে আমার সার্ভিস ফিস তো 10 টাকা, কমিশন ওইটা তো স্যালারি, তো স্যালারির উপর তো ব্যাট নাই, তো 10 টাকার উপর শুধু 15% হবে, রাইট? এটা আপনার আমরা ইউজ করতে দেখি অনেকে, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু রং, টোটালি রং। কেন রং? আমার কাছে ইনভয়েস আসতেছে কত, 110-এ, প্লাস আপনার 110-এ আসতেছে 100 প্লাস কমিশন 10, 110। আইনে আপনার বলা আছে, আমরা ডিসকাস করছি যে ব্যাটটা চার্জ হয় কোথায় থেকে। ব্যাটটা আমরা কি করি, কনসিডারেশন থেকে ট্যাক্স সেকশন বাদ দিয়া বেলো 100 ব্যাট পাই। এবং কনসিডারেশনের ডঙ্গা যদি দেখি, কনসিডারেশনে বলছে এভরিথিং অল ইনক্লুসিভ। সো সেই ক্ষেত্রে আপনার এই টোটাল যে 110, ওইটাই কিন্তু হবে ব্যাটের বেজ, এবং এই 110-এর উপরে কিন্তু 15% ব্যাট অ্যাপ্লিকেবল হবে, নট অনলি 10 গুলো। এই অ্যাডভার্টাইজমেন্ট, এই সরি হিউম্যান রিসোর্সেস সাপ্লাই ম্যানেজমেন্ট। আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই আইটিএস, ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসেস, ইনফরমেশন 099.10, এই ক্ষেত্রে দেখা যায় অনেকে আপনার 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে, 15%, কারণ সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে। হ্যাঁ, তো আমার আমার কাছে 15% হারে আসলো, আমি দেখলাম যে এখানে ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিস আছে, সো আমি 15% হারে ব্যাট কেটে দিলাম। দিস ইজ রং। আর আপনি দেখেন এই জায়গাতে রেট অফ বিডিএস আপনি কত পার্সেন্ট হারে কাটবেন সেটা বলা আছে। কত? আইটিএস এর ক্ষেত্রে, ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিসে 5%। তো সে তো 15% হারে তার অপশন আছে দেওয়ার জন্য, সে দিছে। তো আপনাকে তো 15% হারে কাটার জন্য অধিকার দেওয়া হয় নাই, আপনাকে 5% হারে কাটার অধিকার দেওয়া হয়েছে। তো আপনাকে যখন এই আইটিএস কোম্পানি 100 টাকা প্লাস 15 টাকা ব্যাট, 115 টাকা সহ ইনভয়েস করবে, আপনি কিন্তু মাত্র এই 15 টাকা ব্যাটের থেকে 5 টাকা ব্যাট কাটবেন, বাকি 10 টাকা সহ তাকে পে করে দিতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি তার কাছ থেকে 15 টাকা কাটবো, দিস ইজ রং। কারণ আপনাকে এনে বলে দিয়েছে রেট অফ বিডিএস 5, তো আপনি এর বাইরে যান কিভাবে? এর বাইরে যাওয়ার মতো ক্ষমতা তো আপনাকে আইন দেয় নাই। এই হলো 3টা পয়েন্ট এই রেট অফ বিডিএস এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে গেল সার্ভিস। গুডসের ক্ষেত্রে যদি আসি, তাহলে এই গুডসটা পরে আজকে শেষ করবো আজকের পার্টে। যে আমি বলছি যে ট্রানজেকশন দুই ভাবে হয়, সার্ভিসেস এর ক্ষেত্রে কখন কাটতে হবে সেটা আমরা দেখলাম, গুডসের ক্ষেত্রে কখন কাটতে হবে সেটা আমরা দেখবো এখন। যে আমি একটা গুডস পারচেস করলাম, তাহলে কখন কাটবো? তাহলে গুডস এর পারচেজের ক্ষেত্রে আপনার ম্যানুফ্যাকচারার যখন আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, এনি রেট, ম্যানুফ্যাকচারার হচ্ছে শুধু 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, নট নেসেসারি। ম্যানুফ্যাকচারার রেট 15% দিতে পারে, ম্যানুফ্যাকচারার রেট থার্ড শিডিউলে বেসিসে 5% দিতে পারে, অথবা 10% দিতে পারে, অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট হতে পারে, যেটা আমরা তৃতীয় তফসিলে দেখছি। ম্যানুফ্যাকচারার যেই রেটেই হোক না কেন, আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করলে নো বিডিএস, কোনো বিডিএস করা যাবে না। যদি সে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে, অ্যাপ্রোপ্রিয়েট রেট মেনশন করে আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে। দ্বিতীয় হলো, যদি ট্রেডার আপনাকে, ট্রেডারের ক্ষেত্রে আমরা কি দেখছি, ট্রেডারের ক্ষেত্রে দুইটা অপশন আছে। 15% দিতে পারে, সেই ক্ষেত্রে ট্রেডার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারে, অথবা 5% ব্যাট পে করতে পারে, সেই ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারে না। সো ট্রেডার যখন আপনার 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, এখানে কয়েকটা শর্ত মানে কন্ডিশনস আছে, ফুলফিল করলে যখন আপনাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, তখন আপনি ব্যাট কাটতে পারবেন না। আর হলো এক্সেমটেড অথবা জিরো রেটেড এর ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি ব্যাট ডিডাকশন করতে পারবেন না। সো আমি যদি অ্যাজ এ হোল এই পর্যন্ত সামারি করি, যে কারা কারা ডিডাকশনের জন্য রেসপন্সিবল সেটার লিস্ট দেওয়া আছে।
যারা রেসপন্সিবল দে আর ওনলি রেসপন্সিবল টু ডিডাক্ট ব্যাট এট সোর্স, একটা পয়েন্ট। তাহলে বুঝলাম যে কারা কারা কাটবো। দেন কোশ্চেন আসলো কার কাছ থেকে কাটবো, কত পার্সেন্টে কাটবো, কার কাছ থেকে কাটবো, কত পার্সেন্টে কাটবো, সেইটা যদি বলতে যাই ট্রানজেকশনটা দুই ভাগে ভাগ করতে হবে, একটা হলো গুডস, একটা হলো সার্ভিস। সার্ভিসেস এর ক্ষেত্রে যদি দেখি যে আমি একটা সার্ভিস অ্যাভেল করলাম, আমি পেমেন্ট করব, তখন আমি দেখবো যে আমার যে লিস্ট আছে সার্ভিসের টাকার লিস্টটা সেটার মধ্যে পড়ে কিনা। সেটার মধ্যে পড়লে ম্যান্ডেটরিলি আমাকে ডিডাকশন করতে হবে। সে ট্যাক্স ইনভয়েস দিছে দিল না, এটা ডিফারেন্ট ইস্যু, আমাকে ডিডাকশন করতে হবে। কিন্তু এই 43টা থেকে 3টার ক্ষেত্রে আবার ছাড় দেওয়া আছে, যে ওই 3টা সার্ভিস যখন আমি অ্যাভেল করব তখন যদি রেভিনিউ অফিসার দ্বারা অ্যাটাস্টেড ট্যাক্স ইনভয়েস উইথ 15% ব্যাট এটা আমাকে ইস্যু করে, আমি ডিডাকশন করব না, আদারওয়াইজ ডিডাকশন করব। আর অন্যান্য সার্ভিস, এই 43টার বাইরে তো আরো অনেক সার্ভিস আছে, তাদের ক্ষেত্রে তারা যদি ট্যাক্স ইনভয়েস ইস্যু করে আমাকে সার্ভিস দেয়, আমি কাটতে পারবো না। ট্যাক্স ইনভয়েস ইস্যু না করে যদি সার্টিফিকেট মানে সাপ্লাই দেয় তাহলে আমি কাটবো। আর সার্ভিস যদি এক্সেমটেড অথবা জিরো রেটেড হয় তাহলে আমি কাটবো না। তাহলে গেল সার্ভিসেস এর ট্রানজেকশন। গুডসের ক্ষেত্রে আছে কি, গুডসের ক্ষেত্রে 3 ধরনের হতে পারে। আমি গুডসটা কার কাছ থেকে পারচেস করবো, হয় ম্যানুফ্যাকচারার কাছ থেকে পারচেস করবো, অথবা ট্রেডারের পক্ষ থেকে পারচেস করব, অথবা জিরো রেট বা এক্সেমটেড গুডস পারচেস করব। জিরো রেট এক্সেমটেড গুডসে কোনো কথা নাই। ম্যানুফ্যাকচারার কাছ থেকে পারচেস করার ক্ষেত্রে কোনো কথা নাই। যখন ম্যানুফ্যাকচারার আমাকে ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে, সে যে রেটই হোক না কেন, 15 হোক, 5 হোক, 10 হোক, 7.5% হোক, অথবা ফিক্সড অ্যামাউন্ট হোক, কথা আছে শুধু ট্রেডারের ক্ষেত্রে। ট্রেডার যদি 15% হারে ট্যাক্স ইনভয়েস ইস্যু করে, আপনার একটা কন্ডিশনস আছে ডকুমেন্টস দেওয়ার, যে আপনার আপনার রিসিপ্ট অফ দ্য সার্টিফিকেট, ব্যাট রিটার্ন সাবমিট করা অথবা ব্যাট অনার কার্ড, এটা দিয়ে যদি আমাকে সাপ্লাই দেয় তাহলে ডিডাকশন হবে না, আদারওয়াইজ ডিডাকশন হবে। এই হলো আপনার উইথহোল্ডিং এর এই পর্যন্ত, যে কে কাটবে, কোথায় থেকে কাটবে, কাটলে রেট কি, বাকিটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, এনি কোশ্চেন টিল নাও? এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ আমরা শেষ করব। স্যার ফার্নিচার ক্ষেত্রে স্যার আমরা যদি স্যার কোনো ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমরা ফার্নিচার ক্রয় করি, তাহলে তারা আমাদের থেকে স্যার মানে কত পার্সেন্ট তারা আমাদের মানে মানে ট্যাক্স ইনভয়েসে কি 7.5% ব্যাট রেট থাকবে নাকি স্যার এটা 50% কিন্তু থাকবে? আপনি দেখেন ওই যে ডিস্ট্রিবিউটর থেকে যদি কিনেন, হ্যাঁ শোরুম থেকে, তাহলে ওখানে বলা স্যার আছে যে ম্যানুফ্যাকচারিং স্টেজে 7.5% আরে ট্যাক্স পেড করছে, এরকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো এটা খুব জটিল হিসাব। আমরা নর্মালি বলে থাকি যে আপনি শোরুম থেকে তো পছন্দ করে আসতে পারেন, আপনি বলে দিবেন যে ভাই আপনি ম্যানুফ্যাকচারার শোরুম থেকে কোনো সাপ্লাই দিবেন না, ফ্যাক্টরি থেকে সাপ্লাই দিবেন, আমি 15% হারে ব্যাট কাটবো। আমরা নর্মালি মানে 15% হারে আপনার হয় এমনি 15% হারে আপনি অ্যাটাস্টেড কপি দিবেন, নয় তখন আমরা 15%-এর এই ইয়েতে যাব, ডিডাকশনে যাব। ঠিক আছে, সো না স্যার এটাকে জি স্যার আমরা এটাকে এইভাবে অ্যাভয়েড করার চেষ্টা করি। আদারওয়াইজ আপনাকে এই ডিস্ট্রিবিউশন সেন্টারে 7.5%-এর যে ম্যানুফ্যাকচারিং যে পে করছে ওখানে দিয়ে দিল, এটা কি আপনার রিলেটেড গুডস হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে অনেক কোশ্চেন থেকে যায়। সো এটা সিম্পলিফাই করার জন্য আমরা ক্লায়েন্টদেরকে মানে সেফ সাইডের অ্যাডভাইস দিয়ে থাকি যে এটা আপনার বেটার টু বাই ডাইরেক্টলি ফ্রম ম্যানুফ্যাকচারিং স্টেজ, তাইলে আপনার জটিলতা কমে যাবে। ওই ম্যানুফ্যাকচারিং শোরুম থেকে পারচেস করবেন, 7.5% এর ট্যাক্স ইনভয়েস ম্যানুফ্যাকচারিং স্টেজে পে করছে, এই ডকুমেন্ট দিবে, আবার এটা করবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ওকে, স্যার আমি ট্রেডারের স্যার ক্ষেত্রে রিসেন্টলি যদি 50% হারা দেয় কিন্তু ওই আর সার্টিফিকেটটা না দেয়, তাহলে কি আমরা ভিডিও করবো স্যার? কোনটা কোনটা ট্রেডারের ক্ষেত্রে স্যার 15%? এখানে কিন্তু একটা শর্ত আছে যে আপনাকে সার্টিফিকেট দিতে হবে, না দিলে টেকনিক্যালি তো না দেয়, কিন্তু 15% হারা যায়, তাহলে কি টেকনিক্যালি ডিডাকশন করার রাইট তো আছে, কারণ আপনাকে শুধু 15% বলে নেবে, একটা শর্ত দিয়ে দিতে, এই শর্ত তো আপনাকে ফুলফিল করতে হবে। দুটোটাই লাগবে, একটা করলে হবে না? যে না, যে একটা করলে হবে না, কারণ এখানে ক্লিয়ারলি বলে দিছে যে সাবজেক্ট টু আপনার সাবমিশন অফ এই ডকুমেন্টস। আচ্ছা, আর সার্ভিসের ওকে, ক্ষেত্রে ব্রাঞ্চ মানে অফ লিয়াজন অফিস কি স্যার ভিডিএস রিজেকশন করবে? সার্ভিসের ক্ষেত্রে স্যার নাকি? হ্যাঁ সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে ম্যান্ডেটরি ভিডিএস করতে হবে ওই ম্যানুফ্যাকচারার বা 43 ট্রেডার, ওই এটা লিখতে হবে। সার্ভিসেস এর ক্ষেত্রে তো সার্ভিস যে যার কাছ থেকে আপনি সার্ভিস পারচেস করবেন, যার কাছ থেকে এই 43টা সার্ভিস পারচেস করবেন, সেই ক্ষেত্রে তো ম্যান্ডেটরি ডিডাকশন হবে। আর 3টার ক্ষেত্রে তো বললাম যে ব্যতিক্রম একটা অপশন আছে, ওই ব্যতিক্রম যদি আর ফলো না করে তাহলে কাটতে হবে। আর আপনি লিয়াজ 43টা অফিস ব্রাঞ্চ অফিস যে বলতেছেন,
সেও ডিডাকশন করবে, তার এই যে লিমিটেড আন্ডারে কোম্পানির একটা ডেফিনেশন আছে, ওখানে গিয়ে পড়ে যায়। হ্যাঁ, লিয়াজ অফিস ও ব্রাঞ্চ অফিসও আপনার ম্যান্ডেটরিলি ব্যাট ডিডাকশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে 43-এর বাইরে যাবে না। না না, আরেকজন করছে লিয়াজ ও ব্রাঞ্চ অফিস স্ট্যাটাস থাকলে তার আচ্ছা, ডিডাকশন হবে কিনা, ওনার কোশ্চেন ছিল 43-এর এটা। বাইরে হলে স্যার মানে কি হবে স্যার সার্ভিসের ট্যাক্স ক্ষেত্রে? ইনভয়েস ইস্যু করবেন, ট্যাক্স ইনভয়েস ইস্যু করলে কাটবে না, না না করলে কাটবে। ম্যানুফ্যাকচার হোক সেক্রেটারি হোক। ও এটা ম্যানুফ্যাকচারার তো ট্রেডার কি, manufacturer তো হয় না সার্ভিস সার্ভিসের প্রোভাইডার থেকে ক্ষেত্রে। সার্ভিস পারচেস করবেন। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা স্যার একদম রিলেটেড কোশ্চেন। হ্যাঁ স্যার স্যার আমরা যখন স্যার একদমে স্যার ইনপুট টেস্ট ক্যারেট নিয়ে কোশ্চেন আসে, তো স্যার আমরা ওইখানে যদি স্যার মানে ইনপুট টেস্ট ক্যারেটের আমি সংজ্ঞাটা স্যার কিন্তু বলছি যে আমরা কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, 1-2টা ক্লাস পরে ডিসকাশন করব, একটু ওয়েট করেন। পার্টিকুলার কোশ্চেনের সাথে যখন আমরা ডিসকাশন করব, এটা আরো ফ্রুটফুল ডিসকাশন হবে, স্ক্যাটার্ড ভাবে না হয়ে। ঠিক আছে? আচ্ছা জি স্যার। ওকে, স্যার এই স্লাইডটা কি আমরা পেতে পারি স্যার? স্লাইড আমি দিব, আপনারা একজন আমাকে মেসেজও দিয়েছেন, আই উইল গিভ ইউ। আমি কিন্তু একটু পরে দিতে চাই, কারণ এটা তো আমার প্রেজেন্টেশন পারপাস, এটা টোটাল ল না, লটাকে সামারাইজ করা। আপনারা আগে পড়বেন ল, স্লাইড আপনাদেরকে দিব, দ্যাট ইজ নট এন ইস্যু, কারণ এটা একাডেমিক স্টাডি না। হ্যাঁ, স্লাইড আপনারা পাবেন, ইট ইজ নট এন ইস্যু। স্লাইড আমি আপনাদেরকে দিব, আমি নিজেই ন্যাচারালি একটু পরে দিতে চাই, কারণ আগে আপনারা বই কাটবেন, তারপরে স্লাইড ইউজ করবেন। লাস্ট একটু পরে ছিল স্যার, যদি একটু কাইন্ড। হ্যাঁ লাস্টে একটা মানে কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, মানে বলেন ইনপুট বলেন পরে স্যার। হ্যাঁ, হ্যাঁ কারো যদি বলেন। স্যার ইকোনমিক বিজনেস ট্রানজেকশন হয়, মানে ও এটা ওর বিজনেস এইটা, তাহলে কিছু ইনভেস্ট করতে হবে স্যার? বিজনেস এটা মানে আমি বুঝিনি, আবার একটু বলেন। ইনপুটের ডেফিনিশনে মানে নাই স্যার, কিন্তু কোন একটা কোম্পানির যদি বিজনেস অ্যাক্টিভিটি এটা হয়, যেমন সে এটা কিনে এটাই বিক্রি করে, তাহলে হয়তো কিছু তখন তো ইনপুট। ট্রেডার না, তখন তো ট্রেডার হয়ে যায়, পাবে তো। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এটাই। পাবে থ্যাংক ইউ। পাবে। ওকে, থ্যাংক ইউ।